প্রিয় দর্শক, UsaNewsOnline.com এর নিয়মিত আয়োজন অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকতের সেলিম। আজ USA নিউজ অনলাইন জার্নালের 642তম পর্ব। এই পর্বটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান চিকিৎসক, একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক প্রফেসর ডাক্তার আব্দুল্লাহ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন। নিউ ইয়র্কের মেট্রোপলিটন লার্নিং ইনস্টিটিউটের প্রফেসর ও ডাইরেক্টর ডাক্তার মাসুদুল হাসান MD এবং যুক্তরাষ্ট্রের প্রখ্যাত মূলধারা শ্রমিক ইউনিয়ন লিডার, অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার ASAAL এর প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট এবং বাংলাদেশিস ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিলের নিউ ইয়র্ক স্টেট ডাইরেক্টর উদ্দিন। আপনাদের সবাইকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আমরা নতুন বছর শুরু হয়েছে, নতুন বছরের প্রত্যাশা এবং করোনা ভ্যাকসিন, করোনা কূটনীতি এবং যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের করোনা চিকিৎসা এবং চিকিৎসা ব্যবস্থাপনা ইত্যাদি বিষয় নিয়ে আমরা জানবো। আমরা প্রথমে আজকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের একটি অন্যরকম অনেকটা কলঙ্কময় অধ্যায়ের মতে যে ঘটনাটি ঘটেছে, আমাদের মূলধারার রাজনৈতিক প্রতিদিন এই বিষয়ে বলবেন যে ঘটনাটি আজ ক্যাপিটাল হিলের এখানে ঘটেছে যুক্তরাষ্ট্রের, সেই বিষয়টি দিয়ে আমরা শুরু করবো এবং আমাদের যে বিষয়ে আমরা অবশ্যই সেই বিষয় নিয়ে বিস্তারিত বলবো। প্রথম মাহফুজ ভাইকে বলবো যে আজকের যে বিষয়টা সারা বিশ্ববাসী যে আজকে হতবাক হয়েছেন, আজকে যে ঘটনাটা, আপনি যদি বিষয়টা আমাদেরকে একটু বিস্তারিত জানান। জি, আসসালামু আলাইকুম সেলিম ভাই, অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার UsaNewsOnline.com এবং ডক্টর Abdullah from Bangladesh এবং প্রফেসর মাসুদ, who is a doctor and a professor. I love him, he's a good man. So with that note, আমাদের শ্রোতা মণ্ডলীকেও ধন্যবাদ এবং যারা এখন শুনছেন তাদের দেখার জন্য এবং যারা পরে শুনবেন সবাইকে ধন্যবাদ। বিষয়টি আসলে এইভাবে যদি শুরু করা যায়, এই মহান প্যান্ডেমিকের সময় সারা পৃথিবীতে যেখানে 85 million people are infected এবং 1.9 million people died in USA, over 21 million infected and over 360,000 people died. বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স আমাদেরকে ডক্টর আব্দুল্লাহ দিবেন একটু পরে। এই অবস্থায় করোনা ভাইরাসের যে ভ্যাকসিন এসেছে, ইট ইজ অত্যন্ত আশাব্যঞ্জক। বিষয়টা হবে এরকম, এই যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন আসলো সেটিও মুসলমানের আবিষ্কার, কিন্তু পাশ্চাত্যের দেশগুলি এরা কোনো অবস্থাতেই সেটা না বলে শুধুমাত্র ফাইজার এন্ড ম্যাডোনা is having those virus, that is what they're talking. They never mention করোনা চ্যাপ্টারে ঢুকবো আমরা। আগে আমি ধারণাটা দেন যে আজকের অবস্থাটা। আজকের অবস্থায় যাচ্ছি। তো বিষয়টা হচ্ছে এরকমই, সবখানে যেটা প্রকৃত পক্ষে যেটা হয়, যা ঘটছে, অনেক সময় বিভিন্ন প্রেক্ষাপটের কারণে সেই সব জিনিসগুলি প্রকাশিত হয় না। আমরা গত ইলেকশনের 3 মাস যাবত আমরা বিভিন্ন সময়ে যারা আমাদের বাংলাদেশি এখানে ট্রাম্পকে সাপোর্ট করতেন তাদেরকে নিয়ে বিতর্ক করেছি, যতই বোঝানোর চেষ্টা করছি। আমরা জানতাম হোয়াট ট্রাম্প ইজ, আজকে সেটার প্রমাণ পাওয়া গেছে, তাই না? January 6, it is the constitutional rights of the election of electorate college by every state after certifying their own election results on time, every time, and then Trump from day one, the day he lost, সেদিন থেকে শুরু করে বলতেছে যে এটাতে কারচুপি হয়েছে, এটা ঠিকভাবে ইলেকশন হয় নাই, এরকম করে করে সে 62 কোর্টে হাজির হয়েছে গত 2 মাসে। এই প্রত্যেকটি কোর্ট থেকে 93 জন জাজ নিশ্চিতভাবে
জানিয়েছে যে এটি কোনো কেসই না, কারণ there is no proof, there is nothing, there is no evidence. Even the Supreme Court that he put together, 3 of them he appointed, 6 of them his supporter, Republican, 3 of them are Democrat, liberal. But still, all these 9 people rejected his case. Still today, he invited everybody to come today in the, Washington, D.C., in the capital, when the legislative body, both joint session, will certify the state-approved certified results. Just they'll recertify it. That is the way they do in this country last 244 years. But this is the time we know. And that is why we oppose Trump from day one. And this is what has been proven today, that because how dangerous he is, not only for the world, not for the poor countries, developing countries, even for the developed countries, he is the danger. You know, the way he withdrew from the World Health Organization, the way he withdrew from NATO, the way he withdrew for all these things completely has proven our point that we have been debated last 3 months. And then, of course, in Georgia election, you have known that my organization was there, Michigan chapter and Georgia chapter and New Jersey chapter went there and campaigned so hard. And finally, in a state that is known as red state, last 40 years, not a Democrat even became a congressman from there. But this year, we won the presidency, even if it is by 11,000 votes. Now we won both the Senate. And you know what happened by doing this? This will remake America. This will change America. What we have seen, the divided country, it will unite the country, because both House and both Senate and the President, all the 3 branches of government will be governed by the real Democrats, by the real Americans, by those who want peace inside in America and also peace around the world. And that is what we are looking. And I think with that note, we know those who did this today, I think the House has discussed it, Senate has discussed it, and everybody believes, even those Republican senators, those 13, who thought that they will spoke against the election, and those 140 House representatives of Republican, they also said that those who did this, they must be punished. So we strongly believe that Trump is gone. He will be history by January 20, when the Biden and Harris comes on January 20. It is not because the Democratic took over. It is the system that we appreciated in this country, the law and order that has been established in this country for so long. That is why people like us migrated in this country 36 years ago, because this is what is here in America. Nowhere you can find. Everybody in the world looked at American law and order. And that is what will be reestablished from January 20. I'll come back later. Thank you very much. অনেক ধন্যবাদ। আমরা মেজবাহ ভাইয়ের কাছ থেকে অনেক সুন্দরভাবে জানলাম। আমরা এখন প্রফেসর ডক্টর আব্দুল্লাহর কাছে যাব। বাংলাদেশ সম্পর্কে আমরা অনেক কিছু জানি। বাংলাদেশ অনেক এই করোনার বিষয়ে অনেক সফলতার কথা আমরা শুনেছি, যে পারে সারা বিশ্বে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সহ, এবং আমরা যে যুক্তরাষ্ট্রে আমাদের ডাক্তার ভাইয়েরা এখানে যারা রয়েছেন, সবাই কিন্তু বাংলাদেশ নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন যে বাংলাদেশ কি হবে, এত বড় একটি এত জনবহুল একটি দেশ, একটা ক্ষুদ্র জায়গা নিয়ে ঘনবসতিপূর্ণ দেশ, কি হবে, এটা সবাই আতঙ্কিত ছিল, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিল। কিন্তু বাংলাদেশ সেই জায়গায় মৃত্যুর হার, করোনা আক্রান্তের সংখ্যা ইত্যাদি আমরা যে পরিসংখ্যান দেখেছি, সবাই একটা স্বস্তির জায়গার মধ্যে সবাই রয়েছে এখন পর্যন্ত। আপনি যদি আমাদেরকে জানান আসলে বাংলাদেশে কি ঘটেছিল এবং কি মিরাকল সেখানে, আমাদের যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ, সবচেয়ে ধনী দেশ, কিন্তু এখানে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছেন, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন, এখনো মারা যাচ্ছেন। বাংলাদেশ কি করেছিল আপনি যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে আসলে আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, কারণ ওই কালকে রাতেই ডক্টর মাসুদ ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, উনি বললেন যে সকাল দিকে 9টায়
আপনাদের ইউএসএ নিউজ যে টিভিতে আমাকে বলে তুমি যদি থাকো, ঠিক আছে, আমি ওনার কথা বলার সাথে সাথে রাজি হয়ে গেলাম। আমি আবারও আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। একটা কথা সত্য যে বাংলাদেশে যেটা বললেন, হ্যাঁ এখন সংক্রমণ কম, তো মৃত্যুর ঝুঁকি, হ্যাঁ এটা সত্য যে আমেরিকার চেয়ে কম, এটা ঠিক। গতকালকেও ধরেন 20 জন লোক মারা গেছে, তার আগের দিন ছিল 27 জন। গত ডিসেম্বরে প্রায় 13 জন ডাক্তার কিন্তু মারা গেছেন এবং অনেক বিশিষ্ট ব্যক্তিও মারা গেছেন। তো আমি শুরুতেই আসলে যারা আমাদের ছেড়ে চলে গেছেন, যারা মারা গেছেন করোনার সংক্রমণে এবং অনেক অন্যান্য রোগেও মারা গেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এখনো অনেকেই কিন্তু হাসপাতালে ভর্তি আছে, আইসিইউতে আছে, ভেন্টিলেটরে আছে। আমি তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করছি, তারা যেন ভালো হয়ে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, পরিবারের মধ্যে পরিবারকে অন্তত স্বস্তি দেন, এই কামনা করছি আর কি। একটা কথা সত্য যেটা আপনি বলছেন যে বাংলাদেশে যে শুরুতে আমাদের কিন্তু চায়নাতে শুরু হলো তো উহানে গত বছর 2020-এ, আর আমাদের এখানে পাওয়া গেল মার্চ 8ই মার্চ 3টে কেস আমরা পেলাম আর কি। আমরা আসলে কিন্তু উদ্বিগ্ন ছিলাম, শুধু আমরা না, সারা পৃথিবী। কারণ সবাই আমাদের নিয়ে আশঙ্কা প্রকাশ করলো, বিশেষ করে যারা বিদেশে থাকেন আপনারা, সবাই মনে করলো বাংলাদেশে তো 17 কোটি মানুষ, ছোট্ট দেশ, ঘনবসতিপূর্ণ, যে অবস্থা আমাদের, মনে হয় রাস্তাঘাটে মানুষ বোধহয় মৃত্যু মুখে পতিত হয়ে পড়ে থাকবে। বিশেষ করে আমরা তো আমেরিকার নিউ ইয়র্কের অবস্থাও তো দেখছি, পৃথিবীর অন্য দেশের অবস্থা দেখছি। ইভেন ইটালিতে প্রধানমন্ত্রী কিন্তু ফ্রাস্ট্রেটেড বলেন আর ডিপ্রেশন বলেন আর অ্যাংজাইটি যাই বলেন বা ফেইলিউর বলেন, উনি তো শেষে বললেন যে এখন আমাদের আর কোনো উপায় নেই, আমাদেরকে আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে, তার মানে আল্লাহ তাআলার প্রতি তাকিয়ে থাকতে, এটা কিন্তু উনি বলছিলেন। এটা তো সবাই দেখছেন, মিডিয়াতে আমরাও দেখছি আর কি। একটা কথা সত্য যে আমরা বাংলাদেশিতে অবশ্যই আল্লাহর রহমত তো আছেই, আল্লাহর রহমতে বটেই, আমাদের সবার দোয়া। আমরা কিন্তু যে বাইরের ওয়ার্ল্ডের দিকে যদি দেখি, আমরা বলতে পারি যে বর্তমানে এই নতুন বছরে 2021-এর জানুয়ারির শুরুতে এই পর্যন্ত আমরা কিন্তু বলতে পারি যে খারাপ বলবো না, অন্য দেশে কম্পেয়ার করে বললো যে আমরা তুলনামূলক কিন্তু অনেকটা বেটার আছি, এটা স্বীকার করতেই হবে আমাদের। আমাদের 5 লাখের উপরে লোক আক্রান্ত, মারা গেছে গতকাল পর্যন্ত 7,600 এরকম আর কি, 7.5 ধরেন আর কি, এতজন কিন্তু করোনার সংক্রমণে মারা গেছে। মোটামুটি সরকারি হিসাব যা আছে, হয়তো বেশি কিছু হতে পারে। একটা কথা স্বীকার করতে হবে, শুরুতে আমাদের এখানেও কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের মতো অনেক কিছুই ঝামেলা ছিল। আমরা যারা ডাক্তার বা নার্স বা স্বাস্থ্যকর্মী, আমরা তো অনেক কিছু জানতাম না। আমি একটা কথা বিভিন্ন মিডিয়াতে বলছি যে করোনা এসে আমাদের কিন্তু নতুন নতুন অনেক শব্দও শিখাই গেছে। এই যে কোয়ারেন্টাইন, আমরা ডাক্তাররা জানতাম, কোয়ারেন্টাইন থিওরিটিক্যালি জানতাম, যে কোয়ারেন্টাইন বলেন, আইসোলেশন বলেন, লকডাউন বলেন, এই যে পিপি পরে করে চাঁদের দেশে গেলে চাঁদের দেশের মানুষেরাই তো এইভাবে পড়ে যায় মনে হয়, বা যুদ্ধক্ষেত্রে যেরকম পড়ে যায়, এরকম তো আমরা কোনোদিন করতাম না। যে হাই ফ্লো অক্সিজেন, এর তো থিওরিটিক্যালি হয়তো একটু একটু জানতাম, কিন্তু আসলে দেখিও নাই, জানিও না অতটা। এইগুলো জিনিস কিন্তু আমাদের কাছে আসলেই নতুন। সুতরাং এই করোনা এসে কিন্তু আমাদের এগুলো শিক্ষা দিল। আর একটা নতুন রোগ তো সারা পৃথিবী সহ আমরা তো কেউ প্রস্তুত ছিলাম না, আমাদের এত জানতাম না রোগটা সম্বন্ধে। শুরুতে যে ধারণা ছিল, ইভেন মার্চের দিকে আমিও বিভিন্ন মিডিয়াতে বলছি এটা ভাইরাস, সিম্পল, যে কোনো ভাইরাসের জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এগুলোই হবে। এটাতে শুধু দেখা যায় একটা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া বলে লাগে প্রবলেম হয় এবং এতেই রোগী সিরিয়াস হয়ে যায়, এইটুকুই কিন্তু জানতাম। পরে দেখি অনেক যতদিন যাচ্ছে আসলে নতুন নতুন তথ্য কিন্তু আমাদের মাঝে আসছে, নতুন নতুন সিমটম, ট্রিটমেন্ট, রোগীর কি কি করতে হবে বা ইনভেস্টিগেশন। আমরা শুরুতে যেমন ধরেন এটা ডায়াগনোস করার জন্য একটা সেন্টারে হয়তো আইডিসিআর বলে, অনলি ওয়ান সেন্টার, খুব ডিফিকাল্ট ছিল, এত মানুষের টেস্ট করা, সমানে আক্রান্ত হচ্ছে, খুব ডিফিকাল্ট। এখন যদিও প্রায় 160টা সেন্টার কিন্তু এই টেস্ট করা হয়। ওষুধপত্র নিয়ে আমরা জানতাম না, সারা পৃথিবী জানতো। এখন পৃথিবীর আপনাদের আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর দেশে যত রকম মেডিসিন পাওয়া যায় সবকিছু মোরলেস আমাদের দেশে কিন্তু অ্যাভেলেবল। কি ড্রাগ দিতে হবে এগুলো নিয়ে বিভ্রান্তি ছিল, এখনো হয়তো অনেকেও কেউ কেউ কন্ট্রোভার্সি করছে। কারণ এই কোভিড যে 19 বা করোনা যেটা আমরা মিন করছি COVID-19, তো শুনি স্পেসিফিক কোনো ড্রাগ তো নাই। যেগুলো দেওয়া হয় সিমটোমেটিক, আর অন্যান্য ড্রাগ যেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু আসলে করোনার জন্য ড্রাগ না, অন্য মেডিসিনের ড্রাগ। যেমন আমরা আইভারমেকটিন অনেক সাকসেসফুল বলছি আমরা, অনেকেই বলছেন, আপনাদের দেশেও শুরু হচ্ছে। তারপরে ডক্সিসাইক্লিনের সাথে দেওয়া হয়েছে এজিথ্রোমাইসিন, ইভেন রেমডেসিভির, কন্ট্রোভার্সি আছে কিন্তু দেওয়া হয়।
ডেক্সামিথাসোন, অনেকে প্লাজমা থেরাপি, এই ধরনের বা যে ফেভিপিরাভির, এগুলো কিন্তু ট্রিটমেন্ট আমাদের সবই অ্যাভেলেবল, আমরা কিন্তু দিচ্ছি। এবং এই জাতীয় মেডিসিন আমরা রুগীর অবস্থা অনুযায়ী মাইল্ড, মডারেট, সিভিয়ার ভাগ করে দেখে দেখে মেজরিটি কেস হয়তো মেডিসিন সিমটোমেটিক সাপোর্টিভ দিলেই ভালো হয়ে যায়, 80%ই ভালো হয়ে যায়, জাস্ট সিমটোমেটিক এন্ড সাপোর্টিভ। আর বাকি 10-20% আসলে হসপিটাল যেতে হয়, তারও 1 to 5% আইসিইউ লাগে। তো আমরা রুগী দেখে দেখে কিন্তু ট্রিটমেন্ট দিচ্ছি। আমি মনে করি যে বর্তমানে আমাদের দেশে আমাদের ডাক্তার বা নার্স বা স্বাস্থ্যকর্মী আমরা কিন্তু খুব ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারছি, যথেষ্ট অভিজ্ঞ। আমি মনে করি আমাদের দক্ষতাও বাড়ছে, সরকারি বলেন বেসরকারি বলেন এভরিহুয়ার আমরা কিন্তু ভালোভাবে রুগী ম্যানেজ করতে পারছি। শুরুতে আমাদের বিরুদ্ধেও কিন্তু কমপ্লেইন প্রচুর ছিল, রুগীর আত্মীয় স্বজন বলতো ডাক্তার কাছে যায় না, গায়ে হাত দেয় না, নার্সরা যায় না, নার্সরা দূর থেকে ওই রুগীর বেডে বেডে ওষুধ কিন্তু ছুঁড়ে মারতো, এবং এই যে যারা খাওয়া দাওয়া দেয় তারা ওই দরজার কাছে রেখে দিত, যারা অনেক রুগী খুব দুর্বল তারা খুব কষ্ট করে এটা নিয়ে খাইতো। এরকম ঘটনা কিন্তু আসলে আমাদের বাস্তবে ঘটে গেছে। এটা আসলে আমি দোষ দিতে চাচ্ছি না, আমরা তো সব ভয়ে ছিলাম। আর ভয় পাওয়া তো কোনো অপরাধ না, আমি মানুষ হিসেবে ডাক্তার যেই হোক বা যে কোনো মানুষ ভয় তো পেতেই পারে, নতুন রোগ। আর তখন তো একটা আতঙ্ক মানুষের ছিল, করোনা হওয়া মানে সব ডেথ, মারাই যাবে, কেউ বাঁচবে না, এরকম একটা ভীতি কিন্তু মানুষের মধ্যে ছিল। তবে বর্তমানে এই জিনিসগুলো কেটে গেছে, আমি মনে করি আমরা ডাক্তাররা ভালোভাবে ম্যানেজ করছি, আমরা যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছি। ইভেন শুরুতে কিন্তু আমাদের মানে ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য হেলথ ডাইরেক্টরেট বলে যেটাকে অধিদপ্তর, তাদের বিরুদ্ধেও তো কমপ্লেনের শেষ নাই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে কমপ্লেন আগেও আছে, এবং করোনা এসে আমি বলি যে এটা উন্মোচিত করে দিচ্ছে, নেকেড ওয়েতে এটাকে একদম মানে ওপেন করে দিছে, এটা সত্য। শুরুতে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে অনেক কমপ্লেন ছিল, যে পিপি নিয়ে কমপ্লেন ছিল, লো কোয়ালিটির, ভালো না, বা ওইরকম ভালো প্রোটেকশন দেয় না, মাস্ক দিয়ে কমপ্লেন ছিল, ওষুধ ছিল। আমরা মনে করি অনেকটা এদিক থেকে কিন্তু আমরা কাটিয়ে উঠতে পেরেছি। এবং আমি এখনো আপনি গতকাল পর্যন্ত আমাদের সংক্রমণের হার কিন্তু বিলো 10% আর কি, এবং ডেথ রেটও অনেকটা কমই বলা যায়। এটা সব মিলিয়ে বিশেষ করে আমি যদি বলি আপনাকে হয়তো স্বীকার করবেন, মানে প্রধানমন্ত্রী কিন্তু শুরু থেকে এগুলো কিন্তু অবজার্ভ করছেন এবং উনি মনিটর করছেন রেগুলার। আমার সঙ্গে শুরুতে রেগুলার এই যে লকডাউন নিয়ে কথাবার্তা হয়েছে, স্কুল বন্ধ নিয়ে কথাবার্তা, ভ্যাকসিন নিয়ে আলোচনা চলছিল, ভ্যাকসিনটা হয়তো আরেকটু ডিটেলস পরে বলবো আমি। তো এগুলো নিয়ে চলছিল, কিন্তু সবসময় মনিটর করেন এবং সবগুলো বলতে পারেন যে ওনার নখদর্পণে রয়ে গেছে। আমার সঙ্গে বিভিন্ন সময় কথা হতো, এবং তার দক্ষ নেতৃত্বে আমি মনে করি এবং দিক নির্দেশনায় বাংলাদেশ অনেকটা পৃথিবীর অনেক দেশের চেয়ে, এটা স্বীকার করতে হবে আমাদের বা আপনাদের, আমরা কিন্তু করোনার মোকাবেলায় বা ট্রিটমেন্টে বা করোনা করা যা যা করা দরকার আমরা কিন্তু অনেকটা সাকসেসফুল বলতে পারেন। আমরা সুন্দরভাবে ম্যানেজ করে চলছি, এবং আগামী দিনগুলিতে হয়তো আরো একটু আমাদের অবস্থার একটু উন্নতি হবে, বিশেষ করে যখন ভ্যাকসিনটা বাজারে আসবে। ভ্যাকসিন কতটুকু কার্যকরী না করে এগুলি না হয়তো সারা পৃথিবীতে কন্ট্রোভার্সি তো রয়েই গেছে আর কি, কারণ এটা আমাদের নতুন অভিজ্ঞতা, এরকম একটা জিনিস আসতেছে। এবং যে কোনো ভ্যাকসিন আগে পৃথিবীতে যে অন্যান্য ভ্যাকসিন গুলো কিন্তু 5 থেকে 10 বছর লাগতো এটা তৈরি করতে, বা 20 বছরও আগে ইতিহাস আছে এরকম আর কি। এই একটা মাত্র ভ্যাকসিন যে এটা 1 বছরের মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে দ্রুততম সময়ে আমাদের কিন্তু চলে আসছে। আমাদের দেশে যদি আসেনি, আমরা আশা করি এই মাসের শেষে বা আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম, অন্তত এই বছরের শুরুতেই আমরা কিন্তু এগুলো পেয়ে যাবে। তখন হয়তো করোনার এই সংক্রমণ বা এর মোকাবেলার ডেথ রেট এগুলো থেকে আরেকটু হয়তো আমরা আরেকটু সাকসেসফুলি এগুলোকে আমরা মোকাবেলা করতে পারবো বলে আমি বিশ্বাস করি আর কি। ধন্যবাদ। আবার আপনার কাছে আসবো, আমরা একটু মাসুদ ভাই কাছে যাই। ডক্টর মাসুদ হাসান এমডি, যুক্তরাষ্ট্রের একটা সংক্ষিপ্ত একটা চিত্র আপনি যদি সর্বশেষ অবস্থাটা বলেন। ডক্টর আব্দুল্লাহ যেমনটি বাংলাদেশ নিয়ে বলেছেন। ধন্যবাদ আপনাকে এবং শ্রদ্ধেয় মাহবুব ভাইকে এবং আমার শ্রদ্ধেয় ছোট ভাই আব্দুল্লাহকে। আমি প্রথমেই ডক্টর আব্দুল্লাহকে আমি ধন্যবাদ জানাবো যে তার এত অবস্থা, মানে তার শরীর কেবল কয়েকদিন আগে ও সুস্থ হয়েছে করোনা থেকে, তারপরেও সে কষ্ট করে আমাদের এখানে এই জুম মিটিংয়ে যুক্ত হয়েছে। আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাকে আমার ধন্যবাদ জানাচ্ছি জয়েন করার জন্য। আমরা দুজনই মুক্তিযোদ্ধা। আজকে সর্বপ্রথমেই আমি শহীদ পরিবারের সন্তান, এবং সর্বপ্রথমেই আমি আজকে জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন এবং করোনা যুদ্ধে যারা বাংলাদেশে এবং এখানে শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবং জনসুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের 12 বছরের পূর্তি সবকিছুতে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন ওনাকে দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। করোনার বর্তমান অবস্থা আপনি যদি জানতে চান, নিউ ইয়র্কে কিন্তু আবার শুরু হয়ে গেছে, খুব স্লোলি বাড়ছে। আজকে নিউ ইয়র্কের কোনো একটা ইয়াতে মানে কাউন্টিতে কুইন্সে ব্রঙ্কসে এখন সবচেয়ে বেশি 10.2, কুইন্সে 7 পয়েন্ট সামথিং, এগুলা ফ্র্যাকশন, এগুলা বলা যাবে না, আমি 7 পয়েন্ট বলছি। এবং আক্রমণের হার হচ্ছে 7.2, যদিও বাংলাদেশে কিন্তু আমি কালকে দেখেছিলাম পরশু ডক্টর আব্দুল্লাহ ভালো বলতে পারবে 5.6। আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলি 5-এর নিচে যদি চলে আসে তাহলে আমরা বলতে পারবো যে এটা ভালো। তবে আমি কখনোই ভালোর দিকে, কারণ আমি নিউ ইয়র্কে বলেছিলাম যে আপনারা সবাই মাস্ক পরে, ফিজিক্যাল ডিস্টেন্স পরে, ডিস্টেন্স রেখে এবং আপনি বিশেষ করে হাত ধোয়া এবং মিটিং অ্যাভয়েড করা, দাওয়াত অ্যাভয়েড করে চলবেন। কিন্তু প্রথমেই যদি আপনি করোনার নিরাময়ের কথা শুনতে চান, আমি বলবো ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে এবং গতকালকে আইভারম্যাকটিন সম্বন্ধে ডেইলি নিউ ইয়র্ক পোস্ট, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইংল্যান্ডের একটা পত্রিকায় বের হয়েছে যে 86% মর্টালিটি কমায়। ইট ইজ দ্য অনলি মেডিসিন। এবং সাউথ আফ্রিকাতে 800 জনের উপরে পরীক্ষা করা হয়েছে পরশুদিন এবং সবাই তারা 100% তারা ভালো হয়েছে। এবং বাংলাদেশে এটাকে আমাকে বলতেই হবে, আজকে আমি টাইম টেলিভিশনে এপ্রিলের 5 তারিখে এবং এপ্রিলের 5 তারিখ রাত্রে ডিবিসি টেলিভিশনে বলেছিলাম এই আইভারমেকটিনটির কথা। তখন আমাকে আমার বন্ধুবর ডক্টর জিয়াউদ্দিন সাদেক, নেভেল, আশফাক, নাসিম এবং আরিফ সহ এবং আমার ভাই ডক্টর রাকিবুল হাসান এবং বাংলাদেশে আমার ভাই সাইদুল হাসান এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান চিকিৎসক আমার শ্রদ্ধেয় ছোট ভাই জাতীয় অধ্যাপক ডক্টর আব্দুল্লাহকে বলেছিলাম এবং প্রফেসর ডক্টর তারেক আলমকে বলেছিলাম। ডক্টর তারেক আলম তো পরীক্ষা করে সে সাকসেসফুল হয়েছে এবং বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবসময় আমাদের প্রফেসর আব্দুল্লাহ বলতো এবং সবসময় যোগাযোগ রাখতো এবং উনি ওনার দিক নির্দেশনা। আপনি কিন্তু একটা জিনিস যদি তুলনা করেন বাংলাদেশের সাথে আমাদের নিউ ইয়র্কে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সর্বপ্রথম থেকে সবাইকে সতর্ক করেছেন এবং ডাক্তারদের প্রণোদনা দিয়েছেন, হোটেলে রেখেছেন, সবাইকে বলেছেন এবং ডক্টর আব্দুল্লাহ করেন এবং এখনো করেন। এবং আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশে অনেক দেশের থেকে, কেন আমি বলবো যদি পপুলেশন কাউন্ট রেশিও যদি হিসাব করেন, বাংলাদেশ পৃথিবীর থেকে সবচেয়ে এখনো নিচু পর্যায়ে আছে। কারণ আমেরিকাতে লোক সংখ্যার অর্ধেকেরও বেশি বাংলাদেশের লোক সংখ্যা। আমেরিকাতে আজকে এখন পর্যন্ত 3,60,000 লোকের প্রাণহানি হয়েছে, বাংলাদেশের 7,700 কি 800 হয়েছে। সংক্রমণের সংখ্যা, অনেকেই বাংলাদেশকে টিটকারি দিয়ে বলেন যে বাংলাদেশে তো টেস্ট হয় না। আর যদি টেস্ট কমই হয় ঠিক আছে, সংক্রমণ যদি বেশি হতো হাসপাতালগুলো উপচে পড়তো এবং রোগীর মৃত্যু অনেক বেশি হতো। আর 22 জন 23 জন, অনেকে বলে বাংলাদেশে কেন 22 জন 23 জনের মৃত্যু হয়, এটা তো সরকার, এখন মিডিয়া এরকম, এই ডিজিটালের যুগে এটা গ্রামগঞ্জে হলেও কিন্তু ওটা ফেসবুকে চলে আসে। সেরকম ভাবে আমেরিকাতে কিন্তু জন হপকিন্স যে হিসাবটি আমাদের দিচ্ছে সেটাও কিন্তু এর মধ্যেও কিন্তু ফাঁক আছে, সেটা আমি বলতে চাচ্ছি একদম ওপেনলি বলে দিই, এখানেও কিন্তু কম দেওয়া হচ্ছে। বাংলাদেশের কথা চিন্তা করলে এখানেও কম দেওয়া হচ্ছে। আর আরেকটি জিনিস আমি আপনাদেরকে সবাইকে বলবো যে ভ্যাকসিনটি কিন্তু আমিও নিয়েছি, সর্বপ্রথম বাংলাদেশি ডক্টর
নিউ ইয়র্কের এবং সারা বাঙালিদের মধ্যে, এবং তারপরেও প্রফেসর সাদেক এবং ডক্টর রবি অনেকে নিয়েছেন ফাইজারের ভ্যাকসিন। আমি কিন্তু রেগুলার আপনি খেয়ে যাচ্ছি, ওই আইভারম্যাকটিন 15 দিন পর পর। ভ্যাকসিন ব্যাপারে একটা জিনিস আমি আপনাকে বলি, ভ্যাকসিন নেওয়ার প্রথম শটের পরে 50% এফেক্টিভ থাকে, সেকেন্ড শটের পরে 7 ডেজ সেটা হয় প্রোটেক্টিভ, বাট আপনাকে মাস্ক পরে থাকতে হবে। তারপরে এর যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হবে 2-3 মাস পরে জানা যাবে, এখন জানা যাবে না। কিন্তু আইভারম্যাকটিন খেলে 15 দিন পর্যন্ত আপনি নিরাপদ। সেটার উদাহরণ হচ্ছে আমি গত 5 মাস থেকে 15 দিন পর পর আমি আইভারম্যাকটিন খেয়ে যাচ্ছি এবং মাস্ক পরে আমি সব জায়গায় যাচ্ছি, চিকিৎসা করতেছি, লোকদেরকে হেল্প করতেছি। কোনো সাইড এফেক্ট আছে কিনা? এটার কোনো সাইড এফেক্ট নাই, কারণ এটার একটাই সাইড এফেক্ট আছে, 100 জনের মধ্যে 6 জনের মাথা ব্যথা হতে পারে। আর যতগুলা প্রফেসর আব্দুল্লাহ বলল, হি ইজ কারেক্ট, আই সাপোর্ট হিম, যতগুলা ড্রাগ বের হয়েছে এখন পর্যন্ত করোনার ব্যাপারে বা ভ্যাকসিন, এগুলা কিন্তু কোনোটাই FDA অ্যাপ্রুভ নয়, বাট FDA এমার্জেন্সি অথরাইজেশন, বুঝতে হবে এই কথাটা, এমার্জেন্সি অথরাইজেশন ফর ড্রাগস অ্যান্ড ফর ভ্যাকসিন। কিন্তু রেমডেসিভির, কনভালেসেন্ট প্লাজমা যেগুলো এমার্জেন্সি মানে অথরাইজেশন করেছিল, এখন অনেক হাসপাতালে এটা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এখনই প্রফেসর আব্দুল্লাহ বললো যে রেনাল ফেলিওর, হেপাটিক ফেলিওর, এবং এগুলো যদি ফার্স্ট স্টেজে না দেওয়া হয় কোনো, এখন প্রন পজিশনে দিয়ে হাই ফ্লো অক্সিজেন দিয়ে এখন 12 মিলিগ্রাম আইভারম্যাকটিন পর 5 দিন দেওয়া হচ্ছে। 12 মিলিগ্রাম আইভারম্যাকটিন পর 5 দিন অ্যাকর্ডিং টু দ্য ওয়েট। এবং তারপরেও লং আইল্যান্ডের একটি ডক্টর, উনি 120 মিলিগ্রাম বোরাস ডোজ পর্যন্ত একটা পেশেন্টকে দিয়েছে, যার অক্সিজেন স্যাচুরেশন ছিল 60%, 92 ইয়ার্স ওল্ড, হি সারভাইভড। আমার প্রচুর রোগী আছে, আমার অনলাইনে প্রায় 3,60,000 বেশি রোগী আছে বাংলাদেশে, এখানে তো আছেই। তো আমি এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করব সর্বপ্রথম আমার ভাই প্রফেসর আব্দুল্লাহকে এবং আমার ছোট ভাই প্রফেসর তারেক আলমকে, এটা করেছে। আর দ্বিতীয় জিনিসটা আমি যেটা বলতে চাই, যে বাংলাদেশে ভ্যাকসিন যতক্ষণ পর্যন্ত না আসতেছে ততক্ষণ পর্যন্ত মাস্ক ইজ দ্য ফার্স্ট ভ্যাকসিন, মাস্ক ফার্স্ট ভ্যাকসিন পরে দূরত্বটা মেনটেন করে হাত ধুয়ে অন্তত, এখন তো কিছু এখন তো আইভারম্যাকটিন খান 15 দিন পর পর, প্রফেসর ডাক্তারদের পরামর্শ নিয়ে। আইভারম্যাকটিন কিন্তু FDA অ্যাপ্রুভ ড্রাগ, নট ফর করোনা ভাইরাস। এটা হচ্ছে লাইসের জন্য আছে, এটা হচ্ছে ফাইলারিয়াসিসের জন্য আছে, এটা হচ্ছে রিভার ব্লাইন্ডনেসের জন্য আছে। এই আইভারম্যাকটিন কিন্তু বাংলাদেশি ডক্টর, আমাদের ঢাকা মেডিকেল কলেজের ডক্টর MA আব্দুল আজিজ 1975-এ উনি আবিষ্কার করেছিলেন আমেরিকাতে, এবং উনি এটা ক্লিনিক্যালি এবং সায়েন্টিফিক্যালি এটা একটা থিসিস লিখে এবং পরীক্ষা করে 2015-এ দুজন সায়েন্টিস্ট নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওখানে আব্দুল আজিজের ফটো রাখা হয়েছিল, বাংলাদেশের ফটো রাখা হয়েছিল। প্রফেসর আব্দুল আজিজ 1987-এ কোলন ক্যান্সার হয়ে নিউ জার্সিতে মারা যান। ওনার এক ছেলে বিখ্যাত নিউরো সার্জন এখন বাংলাদেশে, আর এক ছেলে বিখ্যাত কার্ডিওথোরাসিক সার্জন নিউ জার্সিতে, আর এক মেয়ে ঢাকাতে আছে। তো আমার কথা হচ্ছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এখন পর্যন্ত কোনো মেডিসিন কোনো বের হয় নাই, যতক্ষণ পর্যন্ত আমরা মাস্ক পরে, আমি ভ্যাকসিনের কথা বললাম, এবং ভ্যাকসিন যতক্ষণ না আসতে পারবে এটা নিয়ে আপনাদেরকে চলতে হবে। কারণ আমি একটা জিনিস বলি, দ্বিতীয় ঢেউ, তৃতীয় ঢেউ, চতুর্থ ঢেউ বলে কোনো কথা নাই, এটা সংগ্রাম থেকে। আর যতক্ষণ পর্যন্ত 75% to 80%-এর মধ্যে হার্ড ইমিউনিটি না হবে ততক্ষণ পর্যন্ত এটি সারা পৃথিবীর থেকে যাবে না, যদিও এটা হিউম্যান মেড ভাইরাস। 75% to 85% পিপল, আমেরিকাতেও বলতেছে ভ্যাকসিনেশন করতে হবে, বাংলাদেশে 75% থেকে 85% পিপলের লাগবে না, কারণ 18 বছরের নিচে আমাদের ইয়াং প্রচুর আছে, ওদের কোনো এই ভ্যাকসিন দেওয়া যাবে না, কোনো এই ভ্যাকসিনের কোনো চিলড্রেনের উপরে কোনো ট্রাই হয় নাই, পরে হবে। এবং বাংলাদেশে ম্যাক্সিমাম লোকের হার্ড ইমিউনিটি হয়ে গেছে, অ্যান্টিবডি পজিটিভ, এবং প্রত্যেকে আইভারম্যাকটিন খেয়ে ফেলবে, সেটা খেয়ে ফেলতেছে, প্রফেসর আব্দুল্লাহ বলবে। এবং আমার মনে হয়
ফ্রন্ট লাইনের সহ বাংলাদেশের লোকজন ভালনারেবল পেশেন্ট সহ আমার মনে হয় 2 কোটি থেকে 3 কোটি বেশি ভ্যাকসিন লাগবে না, কারণ সবারই তো আমি এটা বলি আপাতত শেষ করছি। আবার আসবো ডক্টর মাসুদ আপনার কাছে। মিসবাহ ভাই, আপনি আমাদের ওভারঅলি একটা ধারণা দিয়েছেন এখানকার মূলধারা বর্তমান রাজনীতি নিয়ে। তো এখানে যুক্তরাষ্ট্রে করোনার চিকিৎসা, যখন করোনা শুরু হয় হাসপাতালগুলোর অবস্থা দেখেছে, ডাক্তারদের অবস্থা সবই দেখেছে, এবং প্রফেসর আব্দুল্লাহ যেমনটি বললেন যে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের যে কিছু অভিযোগের কথা তিনি বললেন যে ছিল, তো এখানে কিন্তু আমরা স্বাস্থ্য বিভাগের কথা, ডাক্তারদের বিরুদ্ধে হসপিটালের অনিয়মের এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে সেভাবে আসে না, বা মিডিয়া সেভাবে সেগুলো আসে না। যদিও ট্রাম্পকে নিয়ে অনেক কথা ছিল, ট্রাম্পের, এবং আজকে যে ট্রাম্প এখানে এইভাবে পরাজিত হলেন, সেটাও কিন্তু এই করোনার কারণেই। এবং সবাই তখন অভিযোগ করেছিলেন যে যেভাবে করোনার প্রতি অ্যাটেনশন দেওয়া কথা ছিল একজন প্রেসিডেন্টের, যুক্তরাষ্ট্রের, সেভাবে তিনি দেননি, এই ধরনের অভিযোগ ছিল। এবং আজকে তার রেজাল্টও কিন্তু তাকে সেই রেজাল্ট তাকে পেতে হয়েছে। তো আপনি যদি এই বিষয়ে আসলে যুক্তরাষ্ট্রে এই যে সিস্টেমটা আসলে হসপিটাল, ডাক্তার, আমরা বাংলাদেশের ডাক্তারের অনেক অনিয়মের কথা শুনেছি, অনেক কাণ্ডের কথা শুনেছি, এখানে এগুলা কেন হয় নাই? এগুলা আসলে এত নিয়ন্ত্রিত, এত সুশৃঙ্খল ভাবে এই সিস্টেমটা যদি আমাদের একটু বলেন। আমার আসলে এভাবে শুরু করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহকে, এবং অফকোর্স প্রফেসর মাসুদ ভাই, বিশেষ করে আব্দুল্লাহ ভাই যেভাবে বাংলাদেশের বিবরণটা দিয়েছেন এবং স্ট্যাটিস্টিক্স প্রোভাইড করেছেন, আমি জানি না সেগুলিতে কতটুকু সুষ্ঠুতা বা কতটুকু সত্যতা আছে সেটা আমি জানি না। তবে আমরা এখান থেকে যতটুকু শুনি, যতটুকু বুঝি, আসলে আমরা খুব এইটুকু বলতে পারি যে বাংলাদেশকে নিয়ে প্রথম দিকে আমাদের যে একটা চিন্তা ছিল, যে একটা দুর্বিষহ বেদনা ছিল যে আমাদের জনগণের কি অবস্থা হবে, আমরাই এখানে কুলাইতে পারতেছি না সারা পৃথিবীর সবচেয়ে ধনী দেশে, সেই অনুযায়ী বাংলাদেশে জানে কি হবে। তো আই থিঙ্ক ওই তুলনায় আব্দুল্লাহ ভাই যা বললেন এবং প্রাইম মিনিস্টারের কথা যেটা বললেন, আমি ডেফিনেটলি ক্রেডিট গোজ টু হার। They have done a fantastic job. Whatever the result, at least we know. I did not hear anything from my relatives that my father died, my brother died, my sister died. So that alone indicates that the statistics, even it is whether they are right or wrong, but at least death was not that many, and people are not suffering the way it is suffering all other countries, which is very important. And Dr. Abdullah, really appreciate you bringing that to us. And also definitely I mentioned that at the beginning that credit goes to the Prime Minister, whether she has done something or not, but at least when good thing happen, if the bad thing happens goes against her, then the good thing should also go to her. So that is a good part. Now, এখানেও স্ট্যাটিস্টিক্যালি আমরা যেটা মনে করি, ডক্টর মাসুদ ভাই বলছেন যে জন হপকিন্সের এখানে সমস্যা আছে, কিন্তু তবুও এই সমস্যা এত মিনিমাম, এত যেটাকে অমিট করা যাবে, যেটাকে আমরা বলি আর কি compilation error, that could be there, but at least we are getting worldwide, in the United States, statistically we are very capable of knowing. Like in New York City, so far 456,000 people got infected, over 25,000 people died. In New York State also over 1.1 million people infected, and over 38,000 people died. Especially in the beginning months, March, April, May, প্রচুর সংখ্যক আমাদের বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এই জন্য আমরা সবাই জানি, বিশেষ করে আমরা মনে করি যে আমরা যে এলাকাতে থাকি, বিশেষ করে বাঙালিদের যেখানে সবচেয়ে বেশি অবস্থান, জামাইকা, পারচেস্টার, চার্চ ম্যাকডোনাল্ড, ওজন পার্ক, জ্যাকসন হাইট, এইসব এলাকাতে প্রচুর বাঙালি মারা গেছেন। আমার জানা মতে 500 থেকে 600 বাঙালি, যাদেরকে আমি চিনতাম, জানতাম, ইভেন পলিটিক্যালি স্পেশালি কমিউনিটি অর্গানাইজেশনের সাথে, বাংলাদেশ সোসাইটির সাথে জড়িত ছিলেন, এমন বহু লোক মারা গেছেন। তো সুতরাং ইট ইজ এ সিরিয়াস ইস্যু ফর অল অফ আস, whether we are in Bangladesh or we are in the United States. So that is good. Now, what Trump has done from February, he has, I think you have heard that tape later came out, that he knew that how dangerous it is and how it can impact whole America
and it will go very quick. But still he thought that people will be scared, so he did not want to say it to public, and that is why it got spread, and it is spread like wildfire. And that is why you got and he's the only one who undermined the medical profession, the nurses, the doctors. He even said that these very people who are sacrificing their life and they're dying almost every day. I think we have around Misbah, over 20 doctors died in New York City, Bangladeshi doctors alone. Right. Yes. So I think they gave their life. And this idiot guy from the White House is saying that they are selling those masks and those things. We have heard those things. So he is the reason why we failed as the most richest country on earth, but still we failed. I will tell you that. Even look at this. When the coronavirus vaccine was on the process of coming into the market, he wanted to bring it on by November 2nd. He created pressure because November 3rd is his election, and it did not come. Then when it came around December 15, he said that he will do 100 million in a month. And then he said, no, it is too high, too much. Then he said 40 million. And then when they are not doing very close to that, then he said 20 million. Now it found that as of today, they did only a little over 3 million. So there is also a failure. So this failure, in fact, all of this are concentrated related to the Trump, his failure, because during this pandemic, when people are dying left and right, still today in America, 3,000 people died every day. Over 100,000 people getting infected. Still he's talking about his election, that he won the election. Up to midnight, he was ahead of in the count, but by morning, he lost it. In other words, he does not want to count it later than the midnight. So this is the problem. So he's the one who brought that blind spot in the medical field or medical implication of the vaccine or the treatment or the hospitalization, all those areas. But those who are the first responders, including those doctors, those nurses, I represent 22,000 New York City Health and Hospital Corporation employees. So I know them, how hard they work. 157 of my members died during this coronavirus up until now. More are infected, more will be dying. I have only 150,000 members in my union. So this is what is happening in the richest country on earth, where there is no shortage of anything. Dr. Masud knows it very well. We could have done far better. Why? Because he has not given the liberty to the doctors, to the hospitals, to the nurses. He tried to control everything from there. He said that all this that we have in stockpile, this is for federal government, this is not for the state, for the city. Then city and the state went out to bid for it, and the state after state bid for same thing in the same place. So the price went up and high. We know all those stories. So the failure began when it begins on the top. The rest of the country suffers. And that is why America has suffered last 9 months. Hopefully that suffering we will be able to overcome very soon. Now, in the context of Bangladesh, I think Dr. Abdullah said already, and he can add more things about how it works in Bangladesh. Definitely, who we are in this country, we are the unpaid and honorable ambassador of Bangladesh. Last 36 years, wherever I went, I boldly said, I am from Bangladesh. When I came in this country, up until 15 years ago, even Bangladeshi, when they asked, they will say, I am from India. So we have changed that. That is why I created this organization in 2008 called Alliance of South Asian American Labor, where Bangladesh is number one. Biden-Harris knows Bangladeshi helped him because I was the New York State Director, Bangladeshis for Biden. Today we have easy access. This is the first time in 36 years, 20 Bangladeshis applied to work in White House through me. I think that is how it will work, because our future is in our hand. We cannot ask what is ahead of us, what future brings. We should say, as Bangladeshi, and we are very good at it, that we will bring the future in this country,
And I think that is the way slowly but surely we are taking our place. I think we have been recognized very well, and we will be continue to recognize in the future. জি ধন্যবাদ মাসুদ উদ্দিন ভাই। আমরা শুনলাম আপনাদের কথা। তো প্রফেসর ডক্টর আব্দুল্লাহ যেমনটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলেছেন, তিনি ক্লোজলি সবকিছু মনিটর করেন, আর এখানে যুক্তরাষ্ট্রে তার উল্টোটা হয়েছে, প্রেসিডেন্ট এই ব্যাপারে উদাসীন ছিলেন। তো এই বিষয়টা আসলে সবাই দৃষ্টি আকর্ষণ করেছে, এবং আমরা বাংলাদেশের যুক্তরাষ্ট্র অবস্থা এই জন্য এই অবস্থা হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রায় ম্যাক্সিমাম প্রেসিডেন্টই দ্বিতীয়বার নির্বাচিত হয়েছিলেন, কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে সেটাই হয়নি। আমি প্রফেসর আব্দুল্লাহর কাছে যে বিষয়টা আপনিও বলছেন যে কিছু অনিয়মের কথা বলেছেন, আসলে প্রধানমন্ত্রী এত আন্তরিকতা, এবং তিনি যখন যুক্তরাষ্ট্রে আসছিলেন সর্বশেষ, তিনি আমাদের সাংবাদিকদের সাথে বৈঠক এখানে বলেছিলেন সাংবাদিক সম্মেলনে যে তার প্রথম যে প্রায়োরিটি, প্রধান এজেন্ডা হলো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। তো এত কিছু থাকার, এত ওনার কঠিন আরো সত্য আর কঠিন কঠোরনীতি থাকা সত্ত্বেও এই অনিয়মগুলো আমরা মিডিয়াতে কেন দেখি আসলে, বিশেষ করে আপনাদের স্বাস্থ্য বিভাগের যে বিষয়গুলো, আমরা হসপিটাল নিয়ে দুর্নীতি, আরো কিছু কিছু কেলেঙ্কারি, এইগুলো আসলে আমাদেরকে বিব্রত করে। যদি এই বিষয়টা দিতে বলেন। না, ধন্যবাদ আপনাকে। আমি আমেরিকান কথা শুনলাম, মাসুদ ভাই বললেন, আমাদের বড় ভাই উনিও বললেন। যাই হোক, তাদের একটা হলো যে ট্রাম্পের কথাটা আমরা মিডিয়াতে তো দেখতেছিলাম সবসময়ই, আজকাল তো কথা এখনই বললে এখনই মিডিয়াতে চলে আসে। তো ওই যেটা ট্রাম্প যেটা করেছে, শুরুতে তো সে অনেক উল্টাপাল্টা বলছে, এখনো বলেই চলছে, বা কাল পর্যন্ত বলছে। প্রথমে যে উনি ওই প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলছে, ওই ভাইরাসের নাম দিচ্ছে কিন্তু চায়না ভাইরাস, চায়না থেকে আসছে, উনি ওটা শুরুতে পাত্তাও দেন নাই। এটা সিম্পল ভাইরাস, ইনফ্লুয়েঞ্জার মতো বা কমন কোল্ডের মতো তেমন কিছু। কেউ বলছিল, আমরা মিডিয়াতে দেখছি। যাই হোক, ইভেন উনি যখন নিজে আক্রান্ত হলেন, আক্রান্ত হতে তাড়াতাড়ি এবার হসপিটালে চলে আসলেন। আর সে একটা মিডিয়াতে আপনারা দেখছেন হয়তো, নিশ্চয়ই আপনার মনে আছে, আমি টিভিতে দেখছিলাম, দেখে ওই উনি মাস্ককেও কিন্তু পাত্তা দিতেন না, উনি দেখি মাস্কটা ছুঁড়ে ফেলে দিচ্ছেন আর কি, এগুলো দরকার নাই, এরকমই মিন করছে নাকি, এগুলো আমরা যা দেখলাম আর কি। এনিওয়ে, কিছুটা তো প্রবলেম হয়তো হয়েই গেছে। তা না হলে যুক্তরাষ্ট্রের মতো দেশ, যাদের অর্থবিত্ত, সাইন্টিফিক রিসার্চ, তাদের কিসে টাকা পয়সা, কোনো তো বাংলাদেশের মতো ওইরকম তো সমস্যা নেই। ইভেন অ্যাটম বোমাও তো রয়ে গেছে, তো বা আরো কত বোমা টোমা, কত রকমের প্ল্যান টেন, কুই, এই অদৃশ্য একটা ছোট্ট মানে ক্ষুদ্র একটা জীবাণু, তাকে তো মানে কন্ট্রোলও করতে পারছে না, বাগে আনতে পারছে না, কিছু করতেই পারে না আমি বলবো এখন। কারণ শুরুতে তো যে আশঙ্কা আমাদের ছিল যে বাংলাদেশে, যেটা আমি প্রথমেই বললাম, মানুষ সবাই ভয় পাচ্ছিল যে মনে হয় রাস্তাঘাটে আমাদের হাসপাতালেও জায়গা পাবে না, মানুষ মরে বোধহয় পড়ে থাকবে, কোনো চিকিৎসাই হবে না, বা আমরা সক্ষম না, আমরা পারবো না, এগুলো কিন্তু বলতো মানুষ। এনিওয়ে, এটা অবশ্য আল্লাহর রহমত তো বটে, আল্লাহ তাআলা রহমত করছেন আমাদের। আর ট্রাম্পটা আপনাদের ব্যাপার আপনারা ভালো জানেন, আমেরিকাতে আপনারা রয়ে গেছেন, আপনারা নিজেরাই মানে বাস্তবে এটার সাক্ষী, সুতরাং এটা নিয়ে আমি ডিটেল বলতে চাচ্ছি না। আমাদের ব্যাপারটা যেটা হয়েছে, হ্যাঁ, যেটা দুর্নীতির কথাটাই আগে একটু বলি। আসলে তো দুর্নীতি এটা যে করোনার মধ্যে হয়েছে তা কিন্তু না, এটা দুর্নীতির অভিযোগ বাংলাদেশের যুগ যুগ ধরেই রয়ে গেছে। শুধু তাই না, আমি তো পাকিস্তান, আমার স্বাধীনতার সবাই তো আমি ইন্টারমিডিয়েট ছাত্র, এই ধরনের দুর্নীতি কিন্তু আগেও হতো কম বেশি। এবং বাংলাদেশের যে স্বাস্থ্য খাতের কথা যেটা আমি বললাম, যে করাপশন বা দুর্নীতি যায়, এটা শুধু নট অনলি এই হেলথ সেক্টরটা তা কিন্তু না। আমি মনে করি যে বাংলাদেশের সর্বশাখায় বলেন, সর্বসেক্টরে, সব মন্ত্রণালয়ে কিন্তু এই ধরনের অভিযোগ রয়ে গেছে। করোনা যেটা আমাদেরকে করে দিছে, সেটা হলো নেকেট করে ফেলছে, দুর্নীতিটাকে উন্মোচিত করে ফেলছে। এটা আগেও ছিল, এই ধরনের অভিযোগ কিন্তু নতুন না। বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনেক কথা, অযোগ্যতা বলেন, অদক্ষতা বলেন, অনিয়ম বলেন, কেনাকাটা নিয়ে কত রকমের কথাবার্তা, তাই না? এক লাখ টাকা খরচ করে বিল করে 1 কোটি, এরকম ঘটনা কিন্তু আগেও হতো। এটা ওপেন, আপনারা সবাই জানেন, আমাদের দেশে আমরা সবাই জানি। করোনা একটু ওপেন করে ফেলছে আর কি। যদি আমরা মনে করি যে এই সময় মানবতার সবাই মানুষকে এগিয়ে আসা উচিত ছিল, সেই সময় কিন্তু আমরা পিছপান এই দিকটা, আমরা কিন্তু চালিয়েই যাচ্ছি না, এখনো যাচ্ছি, দুর্নীতি চলছেই আর কি। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু একবারে প্রাণপণ, দিন রাত 24 ঘন্টা। আমার তো মনে হয় উনি 18 ঘন্টা
কাজকর্ম করেন, দেশ নিয়ে চিন্তা করেন, দেশের মানুষ নিয়ে চিন্তা করেন, মানুষের কি করে ভালো করা যায়, দেশটা কি করে উন্নত করা যায়, দুর্নীতি মুক্ত। আপনারা জানেন অলরেডি দেশ কিন্তু আমাদের আগাচ্ছে। আমি মাঝে মধ্যে চিন্তা করে কুল কিনারা পাই না। এই যে করাপশন, যেটা আপনিও বললেন, আমিও স্বীকার করছি, এত দুর্নীতি হচ্ছে, এত অনিয়ম হচ্ছে, দেশটা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। আপনার শিকার আশা দূর থেকে আপনি কতদূর বুঝতে পারছেন জানি না, বাংলাদেশ কিন্তু অনেক দূর কিন্তু এগিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, উনি যেভাবে এগিয়ে নিচ্ছেন, যে বড় বড় মেগা প্রজেক্ট নিচ্ছেন, এইটা আসলেই আমি মাঝে মাঝে চিন্তা করি, উনি এই একা একটা মানুষ কিভাবে এত চিন্তা ভাবনা করেন। এই যে পদ্মা সেতু নিয়ে আপনি জানেন, এই বিশ্ব ব্যাংকে উনি বলতে পারি নেকেডিওতে যদি আমি বলি, তাহলে বলছে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়ে একা জিত করে কিন্তু পদ্মা করে ফেলছে। এটা বাস্তবতা, আমি নিজে যাই দেখছি। আমি এমনিও গেছি বিভিন্ন কারণে, একবার ওনার সঙ্গেও আমি ছিলাম, সেখানেও আমরা ঘুরে ঘুরে ওটা দেখছি। আমরা চিন্তাই করতে পারবেন না। আমি মাঝে মাঝে মনে করি এইটা আরো 20-30 বছর আগে হওয়া উচিত ছিল, কেন হলো না? কারণ আমি তো ফেরি পার হয়েছি, আমি যে কি মানুষের কষ্ট, 8-9 ঘন্টা পর্যন্ত বসে থাকে, এরকম ঘটনাও কিন্তু ঘটছে। এই যে কাজটা একমাত্র ওনার দ্বারাই কিন্তু হয়েছে। এই যে কর্ণফুলীর যে নিচ দিয়ে যে টানেল যেটা হচ্ছে, এটা দেখবেন যে আগামী বছর তো হয়েই যাবে। এটা আরেকটা চিন্তাই করা যায়। এই যে মেট্রো রেল, মনো রেল, আন্ডারগ্রাউন্ড রেল, এগুলো হবে কিন্তু। এবং দেশের বড় যে মাতার বাড়িতে যে হচ্ছে, গভীর সমুদ্র বন্দরে যে হচ্ছে, এগুলো এগুলো কিন্তু আরো তো অনেক উদাহরণ দিলে অনেক কিছু বলে। ইভেন দেশের কিন্তু যোগাযোগ কিন্তু অনেক, এই নেটওয়ার্ক কিন্তু অনেক ডেভেলপ করে গেছে। এটা আমি বললাম এই কারণে, এত দুর্নীতি, এত করাপশন, দেশটা কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে যাচ্ছে। ইভেন রাজ্যের হার কমে গেছে, যদিও করোনার মধ্যে আমরা একটা বিশাল ধাক্কা খেলাম, এটা সারা পৃথিবীতে, সত্যি আমাদের দেশে না। করোনাটা যদি না আসতো, আপনি এই বছরে, গত বছরে 2020-এই দেখতেন দেশের অনেক ডেভেলপমেন্ট। ইভেন আমি আমার সাইডটা একটু বলতে হয়, এই যে মেডিকেল সাইডটা, এটাও কিন্তু কোন ডেভেলপমেন্ট হয় নাই। 17 কোটি মানুষ, ছোট দেশ। তবে হ্যাঁ, মানুষের যা চাহিদা, মানে যা চায়, তার প্রত্যাশা অনুযায়ী হয়তো প্রাপ্তি হয় নাই, তারপরেও কিন্তু অনেক কিছু এগিয়ে যাচ্ছে। আপনি যত রকমের চিকিৎসা বাংলাদেশে হয় মোরলেস, মানে কারণ মানুষ বেশি, তো আমরা হয়তো কল্পনা করতে পারছি না। হার্ট রোগ বলেন, কিডনি, লিভার, নিউরো, যত রকমের অপারেশন সব কিন্তু হয়। যেমন এই যে হার্টের একটু বাইপাস করলে বা রিং লাগানো যায় বলেন, স্টেন লাগানো, মানুষ তো ধরেন 2000 সনের দিকেও কিন্তু ইন্ডিয়া যেত, কলকাতা বা দিল্লি বা বিভিন্ন জায়গায় যেত। আমাদের দেশে কিন্তু এই ধরনের চিকিৎসা হর হামেশাই প্রচুর হচ্ছে। এগুলো নিয়ে অনেক হয়তো আর্গু করলে অনেক কিছু করা যাবে, কিন্তু ডেভেলপমেন্ট যে হয়েছে, এটা কিন্তু আমাদের স্বীকার করতেই হবে। এবং এত দুর্নীতির মধ্যেও আমরা কিন্তু এগিয়ে চলছি। আমার মনে হয় এই করোনাটা না থাকলে আমরা দেখতে পেতাম, বা 2021-এ, ইভেন এখনো আমি বলছি যে 2021-এর মধ্যে যে পদ্মা সেতু যখন শুরু হয়ে কাজ, মানে রিয়েলি যখন ফাংশনিং হবে, আপনি দেখবেন দেশের চেহারা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে। এবং এটার ক্রেডিট শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু দিতে হবে। উনি এককভাবে, বিভিন্নভাবে, চতুর্দিকে নজর রেখে, খবরদারি করে বা যাই বলেন, যে সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি তো সবসময় একটা কথা, যে কিছুদিন আগে ওনার জন্মবার্ষিকী পালন করলাম আমরা, আমি কিন্তু ওই সময় বলছি যে আপনার সবার কাছে একটাই আমার অনুরোধ, যে দল করেন, যাই করেন, মতভেদ থাকতেই পারে, এটা অন্যায় কিছু না, এটা স্বাভাবিক। তারপরে আমি বলবো যে বর্তমানে আপাতত আমি মনে করি যে শেখ হাসিনার অল্টারনেটিভ কেউ কিন্তু নাই। আপনি একটাই অনুরোধ আপনার কাছে, আপনি ওনার জন্য সবার সময় দোয়া করবেন, উনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, ওনার ব্রেনটা যেন ভালো রাখেন আল্লাহ। কারণ ওনার ব্রেনটা কিন্তু আসলে বঙ্গবন্ধুর ব্রেন। বঙ্গবন্ধু 10 বছর আগেও কাউকে দেখলে তার নাকি নাম ধরে তাকে চিনে বলতে পারতেন। আমি শেখ হাসিনার মধ্যে কিন্তু এই গুণটা দেখছি। উনি আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের দেশটা কিন্তু আরো এগিয়ে যাবে। যে করোনাকে যে অবস্থা হলো, আমার তো মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছেন বলেই কিন্তু আমরা সুন্দরভাবে সাকসেসফুলি স্টেপ বাই স্টেপ যা করা দরকার সেগুলো করে আমরা কিন্তু করোনাকে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। হ্যাঁ, আমাদের সমালোচনা হবে, একটা কথা কিন্তু আমাদের স্বীকার করতেই হবে, আপনি যদি বেশি কাজকর্ম করেন, কাজ করতে যান, তাহলে একটু ভুল ত্রুটি হতেই পারে। কাজ করলেই কিন্তু সমালোচনাও হয়। এটাই কিন্তু, যে কাজ করে না তার তো কোনো সমালোচনা হয়, পরীক্ষা না দিলে তার 5 মিনিট প্রশ্ন না। সুতরাং কিছু ভুল ত্রুটি হয়তো আমাদের হয়ে গেছে বা হতেই পারে, এবং এটি স্বাভাবিক, এটা অন্যায় কিছু বলে আমি মনে করি না। কাজ করলেই ভুল হবে, সমালোচনা হবে, এবং আমাদেরকে এগুলোকে ওভারকাম করেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আমার মনে হয় করোনার ব্যাপারে আমরা বাংলাদেশে, আমরা পৃথিবীর অনেক দেশের সঙ্গে কম্পেয়ার করলে, এটা কোনো অহংকার না বা আত্মগরিমা, এসব আমি বলতে চাচ্ছি না।
আমরা আল্লাহর রহমতে আমরা সাকসেসফুলি যে উত্তরণ করতে পারছি এবং আগামী দিনেও আমরা এটা উত্তরণ করে যাব বলে আমি বিশ্বাস করি। বিশেষ করে ভ্যাকসিন যখন আসবে তখন অনেকটা হয়তো সহজ হবে। ভ্যাকসিন নিয়ে যদিও ডিটেলস বলা দরকার, আপনি হয়তো পরে আপনি যদি চান আমি বলবো। ভ্যাকসিনটা আমরা আসলে যে দেখেছি যে ইন্ডিয়ার সাথে কি একটা সমস্যা, এটাই বলবো। তার আগে জাস্ট বলে রাখি, আমরা যেন একটা কথা আমি বারবার বিনয় বলছি, আমরা ভ্যাকসিন আসুক বা না আসুক, সবাই যেন মনে করেন না যে ভ্যাকসিন আসলেই করোনা দূর হবে। আমি কিন্তু এটা বিশ্বাস করি না। ভ্যাকসিন আসুক বা না আসুক, ভ্যাকসিন যদি নিয়েও নেই, আমাদের কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। আমি একটা কথা বারবার বলছি বিভিন্ন মিডিয়াতে, আমাদের 3টে কাজ করলেই হবে। একটা হলো অবশ্যই মাস্ক পরবো, এবং মাস্ক পরলেই 80% সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। দ্বিতীয়, হাত ধোয়ার চর্চাটা আমরা চালু রাখবো। বেশি লাগে না, একটা যে কোনো সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার করতে পারি, এবং শারীরিক দূরত্ব যেটা যতটুকু সম্ভব আমরা মেইনটেইন। 3টে কাজ যদি আমরা করে যাই, ভ্যাকসিন এলেও কিন্তু এগুলো আমাদেরকে চালু রাখতে হবে। তাহলে আমরা করোনা সংক্রমণের ঝুঁকি থেকে নিজেদেরকে, দেশের মানুষকে, আমরা পাড়া প্রতিবেশী, পরিবার সবাইকে করোনা মুক্ত থাকতে পারবো, অন্তত কমাই আনতে পারবো আশা করি। যে ভ্যাকসিনের যে বিষয়টা বলছিলেন, যে আমরা দেখেছি যে ইন্ডিয়ার থেকেই ভ্যাকসিনটা নেওয়ার কথা, কিন্তু ইন্ডিয়া আবার রপ্তানি বিষয়টা, এই যে একটা জটিলতার কথা, আসলে সেটা আসলে প্রকৃত ঘটনাটা আসলে কি? প্রথম কথা বলি, গত 3 দিন এই কথা, এই রপ্তানি কথাটা আমি আগে বলি। প্রথম কথাটা হলো যে এই যে কয়েকদিনের মধ্যে 3-4 দিন যাবত বিভ্রান্তিমূলক খবর কিন্তু আমাদের দেশে প্রচারিত হয়েছে। যে কোনো ভাবে ইন্ডিয়া থেকে কোনো একটা সোর্স থেকে সামওয়ান নাকি বলছে যে সে মানে এই রপ্তানি করবে না তারা। তখনই আমাদের মধ্যে অনেকেই উদ্বিগ্ন হলেন, বিভিন্ন মিডিয়াতে প্রচার হয়ে গেল। কিন্তু আসলে কথাটা মোটেই সত্য নয়। আমি শুরু থেকে বলছি যে এটা একটা চুক্তি হয়ে গেছে আমাদের দেশে বেক্সিমকোর সাথে সিরাম ইনস্টিটিউট, এবং দুটাই গভর্নমেন্ট না, দুটাই প্রাইভেট। তাদের মধ্যে চুক্তি হয়েছে 3 কোটি ডোজ তারা বাংলাদেশকে দিবে। এবং কি একটা প্রচার, এই রপ্তানি বন্ধ, এই প্রচার হওয়াতে মানুষের মধ্যে কিন্তু উদ্বেগ লক্ষ্য করা গেছে। কিন্তু পরের দিন হয়তো মানুষের স্বাস্থ্যমন্ত্রী এটা কিন্তু বলছেন যে আমাদের চুক্তি আছে, আমরা ভ্যাকসিন পেয়েই যাব। কয়েকজন একজন এক কথা বলাতে বিভ্রান্তি তৈরি হয়েছে। গত রাত্রে আমরা কনফার্ম হয়ে গেছি, ইন্ডিয়ান স্বাস্থ্য সচিব যে উনি বলছেন যে না, আমাদের কোনো রপ্তানি নিষেধ নাই, রপ্তানি অন্য কিছু নিয়ে থাকতে পারে। বাংলাদেশের যে ভ্যাকসিন, এটা টাইমলি বাংলাদেশ পাবে। এমনকি সিরাম ইনস্টিটিউটের যে চিফ, যে প্রধান, উনিও বলছেন যে না, বাংলাদেশের ব্যাপারে রপ্তানি নিষেধাজ্ঞা বলে কিছু নাই, এবং বাংলাদেশ যথা সময়ে এই ভ্যাকসিন পাবে। তারা এটা কিন্তু আশ্চর্য করছে, মিডিয়াতে আছে, এবং তারা বলছে ওপেনলি। সুতরাং যে বিভ্রান্তিকর বিতর্ক বা বিভ্রান্তি তৈরি হয়ে গেছিল, সম্পূর্ণ এটা ভোগাস কিছু, ওটা টোটালি এটা আননেসেসারি একটা মিডিয়াতে আসছে, এবং সারা দেশের মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা লক্ষ্য করা গেছে। এটা কিন্তু তারা মোটামুটি এখন ধরে রাখতে পারেন। গতকাল স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় মন্ত্রী নিজেই বলছেন আমরা যথাসময়ে এই মাসের শেষে, ইভেন বা ফেব্রুয়ারির প্রথম দিকে আমরা কিন্তু এটা কিন্তু ওই অক্সফোর্ডের বা অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন, আমরা সময়ের মধ্যে এটা পেয়ে যাবো, আমাদের জনগণ পাবে। 3 কোটি ডোজ আসবে, 1.5 কোটি লোক পাবে, 2টে ডোজ দিতে হয় আর কি, পাবো। তারপরে পর্যায়ক্রমে অন্যরা পাবে। এই ব্যাপারে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই বলে আমি বিশ্বাস করি আর কি, এবং ইন্ডিয়াতে দিবে আমি বিশ্বাস করি। বাংলাদেশে কি ইন্ডিয়া যেমন ঠিক করছে, বাংলাদেশে কি এরকম করার মতো সে সক্ষমতা বাংলাদেশে নেই? না, সেটা কিন্তু আছে। এটা হয় কি, যেমন 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 আপনাদের ওখানে যেমন আমেরিকাতে যে মডার্নার ভ্যাকসিন বলেন বা ফাইজারের যেটা বলেন, এটাও হয়তো বা ভালো, কারণ আসলে তো আমরা কিছুই জানি না এখনো। এটা প্রাথমিক পর্যায়ে, রিসার্চ পর্যায়ে এই যে ভ্যাকসিন নিচ্ছে আসলে কতটুকু কার্যকরী এবং এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এগুলো তো আগামী 2-3 মাসের মধ্যে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমরা নিজে সারা পৃথিবীতে তাই করছে, এটা সত্য। মডার্নার যে ভ্যাকসিনের প্রবলেম হলো ওই যেটা যে রাখতে হবে, সংরক্ষণ করা, প্রিজার্ভ করা, তো -70 ডিগ্রি, এইটা ডিফিকাল্ট। ইভেন ফাইজার 20 ডিগ্রি, মানে ওই প্রিজার্ভ করার সক্ষমতাটা কিন্তু আমাদের আপাতত নাই। সেই হিসেবে বলি যে মডার্ন ফাইজারের ভ্যাকসিন আমাদের দেশে এটা আনাও যাবে না, এটলিস্ট এট প্রেজেন্ট যা আমাদের যে অবস্থা তাতে কিন্তু এটা সম্ভব না। কারণ ওই প্রিজার্ভের ওই মেশিন আনতে গেলে আবার কত হাজার কোটি টাকা খরচ হবে আর কি, এবং সময় লাগবে। সেই জন্য অক্সফোর্ডের যে ভ্যাকসিন তুলনামূলক, এটা কিন্তু প্রিজার্ভ করা সহজ। 2 থেকে 8 ডিগ্রি টেম্পারেচারে আমাদের যে নর্মাল যে ফ্রিজ আমাদের, এইটা কিন্তু প্রিজার্ভ করা সহজ তুলনামূলক, এবং তুলনামূলক দাম কিন্তু বেশি না। মডার্নার দাম কিন্তু $25-30 মধ্যে পড়ে যাবে। আর যে অক্সফোর্ডের যে ভ্যাকসিন, এইটা কিন্তু দাম বেশি না, বাংলাদেশি টাকায় গভর্নমেন্ট হিসাব দিচ্ছে একটা ডোজ 425 টাকা লাগবে। 2টা ডোজ ধরেন 1000 টাকার মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট যদিও বিনা পয়সা এটা দিবে বলেই বারবার বলছেন আর কি। ইন্ডিয়াতে ওদের দাম একটু কম, আমাদের দেশে $4-5 মতো পড়বে আর কি। সেই হিসেবে তুলনামূলক আমি মনে করি এটা যে ইফেক্টিভ, লেস সাইড ইফেক্ট, এবং উইদিন আমার জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু রয়ে গেছে আর কি।
সেই জন্য আমি মনে করি যে অক্সফোর্ড ভ্যাকসিনটি বোধহয় আমাদের আপাতত নিতে হবে। আবার চায়না কিন্তু একটা ট্রায়াল আমাদের দেশ গভর্নমেন্ট হয়তো পারমিশন দিবে তাড়াতাড়ি, ওরা ওদের একটা ভ্যাকসিন কিন্তু আমাদের দেশে ট্রায়াল দিবে। রাশিয়ান ভ্যাকসিন কিন্তু এখনো আলোচনার পর্যায়ে রয়ে গেছে, আনার ওইরকম অবস্থা নাই। আমাদের দেশেও কয়েকটা কোম্পানি কিন্তু রয়ে গেছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আমাদের কিন্তু ভ্যাকসিন তৈরি করার সক্ষমতা কিন্তু আমাদের আছে, আমাদের দু একটা ভ্যাকসিন কিন্তু তৈরি হয় আমাদের দেশে। তো তারা হয়তো ট্রাই করছে। এখন তো ইন্টারন্যাশনাল ব্যাপার, তো ধরুন প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার, কূটনীতির ব্যাপার এখানে রয়ে গেছে। অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা অ্যাস্ট্রাজেনেকা বলে, এটা ইন্ডিয়ার সিরাম ইনস্টিটিউটের সঙ্গে ওদের সঙ্গে চুক্তিতে রয়ে গেছে। ওরা ওদেরই ভ্যাকসিন ইন্ডিয়ান সিরাম ইনস্টিটিউট তৈরি করে দেয়। পৃথিবীর আমাদের এই সাবকন্টিনেন্টে আর কোনো দেশের সঙ্গে কিন্তু ওদের এই চুক্তিতে নাই। সেই জন্য আপাতত হয়তো সিরাম ইনস্টিটিউট ইন্ডিয়া ওটাই নিতে হবে, আর আমাদের একটু চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে এই ভ্যাকসিনটা আমাদের দেশে আমরা তৈরি করতে পারি। তাহলে কিন্তু এটা সহজ হবে, দামও কিন্তু অনেক কম পড়বে, সহজ হবে আমাদের দেশের মানুষের জন্য। এটা কিন্তু চেষ্টা চলছে আসলে। তো সেটা তো ইন্টারন্যাশনাল ব্যাপার, এবং বুঝেন রাজনীতি, কূটনীতি, ডিপ্লোমেসি যাই বলেন, হয়তো আমরা আলটিমেটলি সক্ষম হব। তো প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে, আমাদের আপাতত ইন্ডিয়ান সিরাম ইনস্টিটিউটের কাছ থেকেই ভ্যাকসিনটা কিন্তু নিতে হবে আমাদের, কারণ অক্সফোর্ডের চুক্তিটা ওইভাবেই করা আসে। অনেক ধন্যবাদ, আবার আপনাকে আসবো। ডাক্তার মাসুদ ভাই যদি একটু বলেন, আমাদের আজকে যে অতিথি প্রধানমন্ত্রীর একবার প্রধান যে চিকিৎসক, তাকে আমরা পেয়েছি এবং প্রধানমন্ত্রী খুব কাছাকাছি তিনি থাকেন, এবং যে কোনো বিষয়ে এমন কিছু বিষয় যদি ওনার নলেজ দিতে পারেন সেটা হয়তো প্রধানমন্ত্রী কানেও যাবে। আমরা যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের সাথে আপনার স্বাস্থ্য বিভাগের কথা যদি বলেন, দ্বিপাক্ষিক বা আপনারা ব্যক্তিগত পর্যায়ে অনেক কাজ করেছেন করোনাকালে, এমন কি সুযোগ রয়েছে যে এটা সরকারিভাবে উচ্চ পর্যায়ে থেকে এরকম কোনো দ্বিপাক্ষিক স্বাস্থ্য খাতে কোনো বিষয় রয়েছে কিনা, যে বিষয়টি বাংলাদেশে দিতে হবে, এরকম যদি কিছু বিষয় থাকে? ধন্যবাদ সেলিম ভাই আপনাকে, এবং আমাদের মিসবাহ উদ্দিন ভাই সুন্দর করে বলে গেলেন, এবং প্রফেসর আব্দুল্লাহ তো ও সুন্দর করে বলল, আমি ওর সাথে একমত। ওটার আমি রিপিট করতে চাই না, কয়েকটি বুলেট পয়েন্ট আমি বলবো। যে করোনার শুরুর প্রথম থেকেই কিন্তু আব্দুল্লাহর সঙ্গে আমার প্রতি রাত্রেই কথা হতো। বাংলাদেশে প্রস্তুতি দেখেন আপনি, এই রোগটি সম্বন্ধে কেউই জানতো না, না আমেরিকায় না বাংলাদেশে, সারা পৃথিবীতে কেউ জানতো না। আমেরিকাতে যে কিভাবে ভেন্টিলেটর করে শুরু হলো আপনারা নিজেরাই দেখছেন। আমেরিকাতে প্রত্যেকটা হাসপাতালে ভেন্টিলেটর 50 থেকে 60টা পর্যন্ত ইউজ করা হয়েছে, এবং একটি ভেন্টিলেটরের জন্য 50টি ভেন্টিলেটর একটি রেসপিরেটরি ফিজিশিয়ান অথবা পালমোনোলজিস্ট থাকার কথা। আমি দেখি নাই। রেসপিরেটরি টেকনিশিয়ান দিয়ে এটা চালানো হয়েছে এবং অটোমেটিক মোডে রাখা হয়েছিল। যারাই ভেন্টিলেটরে গেছে তারাই শাহাদাত বরণ করেছে। পরে দেখা গেল যে হাই ফ্লো অক্সিজেন দিয়ে এটাকে ঠিক করা যায়। বাংলাদেশের সাথে যদি আপনি আমেরিকার তুলনা করেন প্যান্ডেমিকের টাইমে, আমি বলবো বাংলাদেশ ডিড ভেরি গুড অ্যাকর্ডিং টু দ্য। এখানে রাস্তার মধ্যে লোক মারা গেছে, অ্যাম্বুলেন্সের মধ্যে লোক মারা গেছে, এবং ইভেন আমি সবচেয়ে বেশি মারা গেছিল একদিনকার নিউ ইয়র্কের নর্থ শোর হসপিটালে, যেখানে একদিনের মৃত্যু ছিল ওই হাসপাতালটিতে 749 জন, যেদিনকার নিউ ইয়র্কের মৃত্যু ছিল 2976 জন। তবে এখন পুরো ওই সাইডে এখন ডেইলি 3000 থেকে 3500 করে মারা যাচ্ছে। কেন? দিস ইজ কমপ্লিট ফেইলিয়ার অফ দ্য গভর্নমেন্ট। আমি প্রেসিডেন্টকে দায়ী করব। সে ডাক্তারদের, ডক্টর ফাউচি যেভাবে কথা বলেছে তার কথা সে শুনে নাই, তারপর সে নিজে এটা করতেছে, একবার খাওয়াচ্ছে। সেই দিক দিয়ে এখন 20শে নভেম্বরের পর থেকে, 20শে জানুয়ারির পর থেকে আমি আশা রাখি আমেরিকাতে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সেই হিসাবে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে ট্যাকেল আপ করেছেন, হ্যাঁ আমি স্বীকার করি যে হেলথ মিনিস্টার বা হেলথ মিনিস্ট্রি, তবে আমাদের সৌভাগ্য কি দুর্ভাগ্য, আমাদের হেলথ মিনিস্টার কোন ডাক্তার, একজন ডাক্তার যদি হেলথ মিনিস্টার হয় তাহলে সে কিন্তু বুঝতে পারবে যে কোথায় কোন জিনিসটা লাগবে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এদিক থেকে ওদিক দৌড়াচ্ছেন, এটা দিচ্ছেন ওটা দিচ্ছেন, কিন্তু ওনাকে আমি সেরকম ভাবে ডাইরেক্টলি ব্লেমও দিব না,
কারণ উনি তো কিছু জিনিস বুঝবেন না যেগুলা ডক্টরিরা, ওনার কয়েকজন অ্যাডভাইজার থাকতে পারে, ওই অ্যাডভাইজাররা যদি ভালো বুঝায় উনি সেটাই বুঝবেন খারাপ, কারণ হি ইজ নট এ ডক্টর। প্রত্যেকটা দেশের হেলথ সেক্রেটারি যেগুলো আমেরিকাতেও হি ইজ এ ডক্টর। তো আমি অনুরোধ, হয়তো মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে দিয়ে ভালো কাজ করাচ্ছেন, নিশ্চয়ই ভালো হবেন, এটা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপার যে ডাক্তার হবেন কি না হবেন, এটা ব্যাপারে আমি ওই নাক গলাতে চাই না। তবে মাননীয় প্রধানমন্ত্রী যে জিনিসটি করেছেন এটা সারা পৃথিবীর মধ্যে, শি ইজ নট আওয়ার প্রাইম মিনিস্টার নাও, উনি হচ্ছেন বিশ্ব নেত্রী। কেন? ওনার যে সিস্টেম গুলা ছিল ডক্টরদের ভাগ করে দেওয়া, যে ডাক্তাররা ফ্রন্ট লাইনাররা যেভাবে উনি প্রণালী দিয়ে কাজ করিয়েছেন। আমি নিজে বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে 1977 এমার্জেন্সি মেডিকেল অফিসার ছিলাম। তখন একটি মাত্র হাসপাতাল ছিল বাংলাদেশে এমার্জেন্সি, সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। তারপরে যেটা ছিল ওরকম পিজিটিজি ছোট ছিল। সেখানে আমি একদিনে 1005টা রোগী দেখেছিলাম 24 ঘন্টা, এখন আমার মনে আছে। সেই হিসেবে বাংলাদেশ এখন যদি চিন্তা করেন, পৃথিবীর অনেক দেশের সাথে বাংলাদেশের তুলনা করা যায়, এবং বাংলাদেশের ডক্টররা, আমি বলবো আমেরিকান ডক্টর, ব্রিটিশ ডক্টর সবকিছুর সমানভাবে কাজ করতে। কারণ আমরা তো বাঙালি ডক্টরই, আমরা তো বাংলাদেশ থেকে পাশ করে এসেছি। এখানে যেরকম সুবিধা আছে বাংলাদেশি ডক্টরদের কিন্তু ওই সুবিধা নাই। তাদের কিন্তু তারপরেও তারা যেভাবে কাজ করছেন, এই যে পিপি করে অনেক কিছু করলেন, পিপি দেওয়া হলো আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে, এবং আমরা ইউএস আওয়ামী লীগ থেকে এবং ক্যাডেট কলেজ থেকে কালকে বললো আমরা পিপি এখান থেকে পাঠাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এখন তো বাংলাদেশ নিজেই পিপি তৈরি করতেছে, নিজের পায়ে নিজে দাঁড়ায় গেছে। তবে একটি জিনিস আমি বলবো, আপনার মিডিয়ার থ্রুতায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান চিকিৎসক আমার ছোট ভাই প্রফেসর আব্দুল্লাহ আছেন, যে দুর্নীতি কমাতে হবে। যে দুর্নীতি করবে, তুমিও মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা, আমি শহীদ হই, আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, দুর্নীতির কোনো বিকল্প নাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির জন্য কিন্তু অনেককে, নিজের দলের লোককেও উনি ছাড়তেছেন না, প্রত্যেককে। অনেকে বলছেন এটা আওয়ামী লীগের লোক, এটা ছাত্রলীগের, না, মাননীয় প্রধানমন্ত্রী যে দুর্নীতি করবে তার দুর্নীতি যদি বাংলাদেশ কন্ট্রোল করতে পারে, ইট উইল বি দ্য বেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে পদ্মা সেতুকে চ্যালেঞ্জ রেখে, এই দেখেন পদ্মা সেতু বলছিল যে হবে না, নিজের শাখা ওরা দিবে না, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা আমরা গিয়েছিলাম সেই দখল করতে, কি বলে ইয়ার সামনে, বিশ্বের সামনে, আপনিও ছিলেন বিশ্ব ব্যাংকের সামনে, যেখানে আমরা 5,000 থেকে 10,000 লোককে ওখানে ধারা করেছিলাম, আমরা সেই বাঙালি জাতি। আর একটা জিনিস বলি, আবারও বলবো, হোয়াট বাংলাদেশ থিংস টুডে, ওয়ার্ল্ড থিংস টুমরো। হোয়াই? বাংলাদেশের যে ঢাকা ফ্লুইডটা, কলেরা ফ্লুইড, যেটার মনসুর মিডিয়া উনিও কিন্তু বাংলাদেশে ডাক্তার পারে। আমি সেই জন্যই প্রফেসর আব্দুল্লাহকে বলেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ও খবর দিয়েছে, এবং পাপন যে সিমকোর যে ম্যানেজিং ডিরেক্টর, উনি নিজেই ইনিশিয়েটিভ নিয়ে তারেক আলমকে যে আইসিডিডিআর কিছু করিয়েছেন। বাংলাদেশ চেষ্টা করছে আগে যেতে। বদনাম দুনাম, এই যে ভ্যাকসিন নিয়ে সুন্দর করে আমাদের ডক্টর আব্দুল্লাহ বলে দিল যে এটা পুরো মিথ্যা কথা। আমি বলেছি যে ভ্যাকসিন বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের লোক ফ্রি ভ্যাকসিন পাবে। আমি ভ্যাকসিন ব্যাপারে একটা আমেরিকার ভ্যাকসিনের কথা বলি, এখানে অনেকগুলি হাসপাতালে কিন্তু প্রচুর ভ্যাকসিন আসছে, কিন্তু অনেকে নিতে চাচ্ছেন না। কিন্তু ওই ভ্যাকসিন গুলো আবার সাধারণ লোক লাইনে আছে, ওদেরকে দেওয়া হচ্ছে না। সাধারণ লোককে বলা হচ্ছে 75 বছরের উপর থেকে যারা ভালনারেবল তারা পাবে, তারাও পাচ্ছে না। কবে থেকে পাবে তারও নিশ্চয়তা নাই। ভ্যাকসিন নিয়ে একটা, তবে আমেরিকাতে যে এত কিছু হচ্ছে এটাকে আমরা মিডিয়ার সামনে আনি না। বাংলাদেশে একটা চুল থেকে চুল করলে সারা মিডিয়াতে বলে দেই এই ভ্যাকসিন নিয়ে হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে। বাবা দেখো, ওয়েট ফর দিস থিংস, ওয়েট ফর দ্য টাইম। আর ভ্যাকসিন আসলেই, আমি প্রফেসর আব্দুল্লাহ এখানে আছে, আমি আছি ওখানে, মেজবাহ উদ্দিন ভাই আছেন, আমি আপনার সামনে বলতে চাই, ভ্যাকসিন আসলেই যে আমরা নিরাময় মুক্ত হব, নো নো নো। আমি আগে থেকেই বলেছি যে ভ্যাকসিন ফার্স্ট শট দিলে 50% এফেক্টিভ, সেকেন্ড শট দিলে 7 days প্রোটেক্টিভ উইথ দ্য মাস্ক। আর এটা পার্শ্ব প্রতিক্রিয়া 3-4 মাস আগে, 1 বছর আগে জানা যাবে না। বাট আপনারা যতদিন ভ্যাকসিন না পাচ্ছেন, মাস্ক পরে থাকেন, 80% ইয়া করবেন, এন্ড গো উইথ দ্য আইভারমেকটিন। এখন সেটা উপরের ওষুধ যতই বলেন,
এটা আমেরিকার কাগজে উঠছে। আর আমাদের দেশের উচ্চ পর্যায়ের লোকদের একটা বদভ্যাস আছে, সেটা কি, আমেরিকা যতক্ষণ পর্যন্ত না বলবে ওই ওষুধটা আমি খাবো না। আমেরিকা যদি ওই ট্রাম্প বলছিল যে আপনারা ওইয়া খান, তখন কিন্তু খায় ফেলাইতো অনেকে, এখানেও খেয়েছে অনেকে। কিন্তু এই যে রেমডিসিভির আমেরিকায় যখন হলো, বাংলাদেশের শুরু। আমি প্রফেসর আব্দুল্লাহকে বললাম, এটা কিন্তু আমার ক্যান্সার 3 বার করছে, 3 বার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা করছে। সুতরাং আমার দেশের ডাক্তাররা যেটা করছে, আই সাপোর্ট দেম। তারা হাতের 5 আঙ্গুল সমান হয় না, একজন দুজন অন্যরকম হতে পারে। আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী দিবারাত্র কাজ করে যাচ্ছে ওনার। এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। পুলিশ যেভাবে কাজ করতেছে, আর্মি যেভাবে কাজ করতেছে, ফ্রন্ট লাইনে যাওয়া, এইটা কিন্তু আমাদের সরকারের সব মিনিস্ট্রিতে কিন্তু এইরকম প্রবলেম আছে। যেহেতু এখন প্যান্ডেমিক হয়েছে, হেলথ মিনিস্টারের ব্যাপারটা বলা হচ্ছে। হেলথ মিনিস্ট্রিতে থেকে সব এখন হেলথ মিনিস্ট্রির যে ব্যাপারটি, এটা দায়িত্ব হবে হেলথ মিনিস্টার, ডিজি হেলথ, সেক্রেটারি হেলথ, এবং তার সাথে বাইলেটারি কাজ করতে হবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনকে। এটা কাজ করলে স্বাধীনতা চিকিৎসক আছে, সবাই আছে, সবাইকে একসঙ্গে মিলে কাজ করতে হবে। দ্যাট ইজ কল্ড কোঅর্ডিনেশন সেল করতে হবে। আমি ওকে পছন্দ করি না, ও করে না, আমি ওইসব করলে চলবে না। উই লিবারেট দ্য কান্ট্রি। আবারও বলবো যে আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের 12 বছর পূর্তি হলো। আই এম প্রাউড অফ ইট। 1/11 কি করেছি, সেলিম ভাই ইউ আর প্রেজেন্ট, আমাদের মাপ ভাই আপনি দেখছেন, এবং আমরা গেছি। আজকে আমাদের বুকটা ফুলে যায়, কিন্তু অনেকে অনেক কিছু বলে। তো আই ডোন্ট কেয়ার, আই কেয়ার ফর মাইসেলফ, আই কেয়ার ফর দ্য গড, এবং আমরা রোগীকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আমি দীর্ঘায়ু কামনা করে আবারও বলতেছি, করোনা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, মুক্তিযুদ্ধে জাতির পিতার প্রতি সম্মান রেখে আমি আমার বক্তব্য এখানে। মাসুদ ভাই, এখানে একটু অ্যাড করতে যদি আপনি করেন, আমি যে বিষয়টা, বাংলাদেশের সাথে এখন প্রধানমন্ত্রীর যে অত্যন্ত কাছের মানুষ আছেন, প্রখ্যাত চিকিৎসক বাংলাদেশের, একুশে পদক। হ্যাঁ, আপনার এই ভিডিওটি বিষয়টা হলো যে দুই দেশের, মাসুদ, দুই দেশের কথা যে বিষয়টা বলছিলাম, যে বাংলাদেশ থেকে অনেক ডাক্তাররা এখানে আসেন, আসার পরে তারা ডাক্তার হতে অনেক কষ্ট, রেসিডেন্সি পায় না, শিক্ষাগত মানে যে শিক্ষার মানের যে বিষয়টা নিয়ে কথা হয়, ইন্ডিয়ান ডাক্তাররা সেই সুযোগটা এখানে পাচ্ছে বাংলাদেশ থেকে বেশি। এই বিষয়ে কোনো কিছু করার আসলে আছে কিনা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে আরো একটু সাজানো বা আরো একটু কারিকুলাম? আমি একটা কথা বলি, এখানে ভালো কথা বলেছেন। বাংলাদেশি ডক্টর যারা আসে এখানে, তারা ইন্ডিয়ান ডক্টর থেকে কোনো অংশ কম না। তারা সর্বপ্রথমেই যারা USAAL পাস করে ফেলে। ইন্ডিয়ান ডক্টরদের ওরা একজনের প্রতি আর একজনের টান আছে। ওরা রেজাল্ট কম করলেও ওরা ইন্ডিয়ান ডক্টররা ওদেরকে রেসিডেন্সি প্রোগ্রামে নিয়ে নেয়। আমাদের বাংলাদেশি ডক্টররা এখন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, আমরা ঢাকা মেডিকেল কলেজ ওল্ড অ্যালুমনি, আমরা এখন সবাই আমরা চেষ্টা করে যেভাবে করা হচ্ছে রেসিডেন্সিতে আমরা সাহায্য করছি, এবং বাংলাদেশি ডক্টররা এখানে আমরা সাহায্য, এখানে সরকারের কোনো কিছু করার নাই। কারণ যে প্রাইভেটলি আসতেছে তাকে নিজেই এখানে পরীক্ষা দিতে হবে, নিজেই এখানে রেসিডেন্সি দিতে হবে। আমরা যারা আছি আমরা হেল্প করতেছি। বাংলাদেশের যে মেডিকেলের যে সিলেবাসটা, সেখানে কি আরো একটু ঢেলে সাজানোর কোনো বিষয়, মানগতভাবে আরো স্ট্যান্ডার্ড যুক্তরাষ্ট্রের পর্যায়ে এরকম কোনো করার সুযোগ আছে কিনা বাংলাদেশে? আমি একটা কথা বলে দিই, আমরা যখন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম, ঢাকা মেডিকেল কলেজ ওয়াজ রিকগনাইজড বাই ব্রিটিশ মেডিকেল কাউন্সিল। পাকিস্তানের 2টা মেডিকেল কলেজ রিকগনাইজ ছিল, ঢাকা মেডিকেল কলেজ ইস্ট পাকিস্তান আর কিং এডওয়ার্ড লাহোর। তারপরে বাংলাদেশের যে মেডিকেল কলেজগুলি আছে, শিক্ষামান ভালো আছে, কোনো অসুবিধা নাই। আমাদের আরো মেডিকেল কলেজ হওয়ার জন্য কম, কিন্তু শিক্ষামান সবকিছুতে আমরা, হ্যাঁ একটা কথা হচ্ছে, আমরা যেরকম আগে রোগী দেখতাম, মেডিকেল কলেজ কম, এখন মেডিকেল কলেজের যে প্রফেসররা হচ্ছে তাদেরকে দেখতে হবে তাদের মানটা। এটা প্রফেসর আব্দুল্লাহকে গাইড করতে হবে। ও হচ্ছে জাতীয় অধ্যাপক, মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকে, ও বলবে কোনটা কি করে। আমি বলবো আমাদের এডুকেশনের সাথে এখানের এডুকেশনের কোনো পার্থক্য নাই মেডিকেলে, বরং মেডিকেলে এখানে এসে আমরা যেরকম ভাবে শিক্ষা পেয়েছি, আমরা সেই আমলে যেভাবে পাস করেছি, সেই আমলে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হতে হলে 7.5 কোটি লোক ছিল, মেডিকেল কলেজ ছিল মাত্র 4টি, পরে হলো 8টি, আর এখন 18 কোটি না 16 কোটি লোক হয়েছে।
মেডিকেল কলেজ অনেকগুলি হয়েছে, তারপরেও আমাদের লোকের অনুপাতে মেডিকেল কলেজ 100টির মতো দরকার আছে। স্ট্যান্ডার্ড হাই করতে হবে, সবকিছু করতে হবে, এটা আস্তে 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 হবে। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে বাংলাদেশি ডক্টরস যেখানেই যাচ্ছে সারা পৃথিবী, দে আর ডুইং গুড, দ্য বেস্ট। আমি এটা বলছি। থ্যাংক ইউ। মিসবাহ ভাই, যদি আপনি অনেক নিউ ইয়র্ক সিটির যে উচ্চ পর্যায়ের যে কর্মকর্তারা, চিকিৎসক সহ হেলথ ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে কাজ করেন, তো বাংলাদেশের যদি কোনো সুযোগ, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক কোনো বিষয় আছে কিনা যেগুলা বাংলাদেশ সরকারের সাথে একটু ওই করে, মানে সরকারের এই দুই সরকারের অবশ্যই বিষয় আছে, তারপরে যদি এরকম কোনো সুযোগ থাকে যেটা উচ্চ পর্যায়ে আলোচনা করে করার একটা সুযোগ তৈরি করা যাবে, এরকম কোনো বিষয় পরামর্শ দিবেন কিনা? সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ। আজকে বিশেষ করে ডক্টর আব্দুল্লাহর সাথে এবং মাসুদ ভাইয়ের সাথে একত্রে আমাকে আনাতে একটা জিনিস সুবিধা হয়েছে, আমি অনেক কিছু শিখতে পারতেছি, অনেক কিছু জানতে পারতেছি। এইসব বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। ডক্টর আব্দুল্লাহ দেশ সম্বন্ধে যতটুকু বললেন আমি আরো আনন্দিত। আমার যে বিষয়টি সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রাইম মিনিস্টারের ব্যাপারে আপনারা অবশ্যই খুব জোর দিয়ে বলতেছেন, বোধহয় আপনারা পার্টির সাথে জড়িত। আমি এই দেশে আসার পর থেকে আর পার্টি করার কোনো সুযোগ পাই নাই, সেজন্য আমি শুধু আমেরিকান পলিটিক্সের সাথে জড়িত। এটি সত্য, আমি যদি আমেরিকান পলিটিক্স এতটুকু বুঝি, তাহলে বাংলাদেশে কি হচ্ছে সেটা আমার বুঝার কিছুটা ক্ষমতা আছে। আমি মনে করি প্রাইম মিনিস্টার not only today, what she has done about Rohingya problem, শরণার্থীদেরকে নিয়ে যেভাবে উনি ব্যবস্থা করেছেন, যখন ওনাকে নিয়ে নোবেল পিস প্রাইজের প্রপোজাল করা হয়েছিল, আমি কিন্তু I liked it. I think she has done a tremendous work there. And at the same time, দেশের যে উন্নতি হচ্ছে না, দেশ যে ভালো করতেছে না, একেবারে সত্য। কিন্তু যেটি ডক্টর আব্দুল্লাহ ভাই এবং ডক্টর মাসুদ ভাই অকপটে স্বীকার করছেন, সেটা হচ্ছে দুর্নীতি, corruption. Now the question also, solution is not that it was always there, corruption was always there, so it is still there. That is not the solution. There was not, that last 12 years is the Prime Minister Hasina. I think there is only one Hasina. If Hasina cannot do it, nobody can do it in Bangladesh, because Hasina is the daughter of father of the nation, Sheikh Mujibur Bey. She can do it. Now, এখন দেশ থেকে যদি দল বড় হয়, তাহলে দুর্নীতিবাজরা ধরা পড়ার পরে তাদেরকে তেমন কিছু করা হয় না, ছেড়ে দেওয়া হয়। তাহলে এখানে যেটা দরকার, মানে আমি মনে হয়, আমার মনে উনি তাই করেন, দেশকেই বড় মনে করেন দল থেকে। আর যদি তাই মনে করেন, তাহলে অচিরেই ভেরি সুন আমরা দেখবো যে বাংলাদেশ অনেকটা দুর্নীতিমুক্ত। সো দিস ইজ ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট ইজ দ্যাট বাংলাদেশ গার্মেন্টস এর উপরে, অ্যাপারেলের উপরে বা ফুটওয়্যারের উপরে যে ফরেন কারেন্সি আমরা আর্ন করি, যেটা আমরা এই দেশের জিএসপির কারণে, যেটা আপনারা হয়তো অনেকে জানেন না, সেলবে আপনার জানার কথা, 2013-তে লাস ভেগাসে একটা কনভেনশন ছিল, এশিয়ান লেবার অর্গানাইজেশন, ইট ইজ কল্ড APALA, it is part of AFL-CIO. I sit on their executive board since 2005. So I presented a resolution there without being told by anybody from Bangladesh. As I told you before, I am the honorary ambassador of Bangladesh because I came from Bangladesh. My education is from Bangladesh. Without the Dhaka University, I could not have become, with a graduate teaching assistantship in this country in 1984. So I owe it to my country. সেজন্য যে রেজুলেশনটা আমি ওখানে প্রেজেন্ট করছি, সেটা এন্টায়ার এশিয়ান মহাদেশের 55 দেশের 40টা দেশ ছিল, এর মধ্যে 6-7 দেশ থেকেও অ্যাপারেল আমদানি করা হয়, তাদেরকেও ডিঙে আমি বাংলাদেশকে স্পেশাল সুযোগ সুবিধা দেওয়ার জন্য, জিএসপি পুনর্জীবিত করার জন্য এই রেজুলেশনটা পাস করে আমরা পরবর্তী পর্যায়ে এটাকে হাউসে প্রেজেন্ট করছি। কিন্তু সমস্যা ছিল এই, soon after that or around that time Rana Plaza happened. So ILO এবং বাংলাদেশ লেবার এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা নিয়ে সিরিয়াস কথাবার্তা হয়েছে, আপনারা সবাই জানেন। 80,000 ফল্ট they found, that those 80,000 fault must be remedied, rectified. I think under the supervision of assigned person by the Prime Minister, many things has been done. I know that, I heard that. The question is, since Trump came back, though
most of my friends, those who support Prime Minister in the United States, they supported Trump in 2016. Masudul knows that very well, and I know that very well because I was doing Hillary's campaign at that time. So why? Because somehow you guys liked Trump. As soon as Trump came, he increased our tariff. We are the #1 tariff paid country under Trump out of 214 countries. So the hope is now that with our help, the continuity that we do about our country, we'll try to do that. এখন এর জন্য দরকার হবে সরকারিভাবে আর একটু প্রচেষ্টা করা যে কিভাবে এই বর্তমান ডেমোক্রেটিক গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে একটু কাজ করা। আচ্ছা, তো সেটি হচ্ছে। তো এখন গার্মেন্টসের দিক থেকে এখনো আমরা আমেরিকাতে প্রচুর গার্মেন্টস দিয়ে থাকি, প্রচুর ফরেন কারেন্সি আর্ন করে। এছাড়া আমরা যেটা দেখতেছি ইতিমধ্যে গত কয়েক বছর যাবত মেডিসিন আমরা বাংলাদেশ থেকে ইজিলি ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকাতে আই থিঙ্ক লাস্ট ইয়ার অর ইয়ার বিফোর বাংলাদেশ অলমোস্ট আর্ন $1 billion. Dr. Abdullah will know more than that. That sector also we can do very well. This is a field where we can earn $30 billion because medicine is needed all over the world. I think right now, as I am speaking, 145 countries takes medicine from Bangladesh. Little bit. I think that we can get the big market for that. So then this prime minister, if she can do for the Setu, she can make Coxshabazar 93 to 95 miles, the natural sand money. There is no such thing on this earth. She can beautify that. She can do so that she can even put her name there. Hasina, bitch, I have no problem. And we will accept that. But she can earn another $50 billion from that. And if she don't do it in 12 years, she can be more years, I have no problem. As long as she thinks she should do that. Because this is where future lies. In America, all on a sudden coronavirus came. I don't know whether you know it. Last 2 years, 145 malls in America are closed. And all these meeting center, everything is closed. Now, all meetings the way we are doing today. So the future changes. We cannot just rely on garments industry. We must look into the Cox's Bazar. We must look into the medicine field. We even shrimp, that which is easily to cultivate, I think, back home. I don't know. I'm not an expert. I am not in the agriculture, but it is my feelings. I think Bangladeshi shrimp has a huge market here. So all these things has to happen under her leadership. I think she's the best leader we have. I think she's the best prime minister we have. I have no problem because I see the country is getting developed and the corruption that is bringing her down or will not make her historically to remember when she's gone. It is because of these corruptions and because the lack of law and order. That has to happen. I love her. I think she should deserve the Nobel Peace Prize. So with that note, I think Dr. Abdullah, give my salam to her when you see her next time, because I love her. I think she has done a wonderful job and we want to help her here. We are her ambassador. She don't have to pay us anything. She has to just guide us, tell us what she wants from here. We can do that because I have the ability to reach many at a time. When I saw some of our ambassador is meeting one congressman per month. So last 5 years, may have made 60 congressmen, I know, but I can talk to 435 in one pen. So this is what we want to do, and we are doing that on a regular basis. It is not working, I understand that. It is difficult. It has to happen. The future is bright for Bangladesh because Bangladesh is here. Dr. Abdullah, I want to know, we are the most active people politically in America. Whether you are an Amali, a BNP, a Zamat Islam, I don't care, that is your business, you do that. But we are very active here. I just want to say, I will conclude by saying this. The Bangladeshi for Biden,
it has 18 of them. Bangladeshi for Biden, Pakistan for Biden, Nepal for Biden, India for Biden, and similar 18 different kind. And every one of them are linked, related, and organized, supported by the Biden campaign. But Bangladeshis became number one in phone banking in Michigan, in Pennsylvania, in Wisconsin, in Georgia. And they know. ধন্যবাদ জি মেজো ভাই। With that note, I say thank you to Dr. Abdullah and my friend, Dr. অনেক Masudul. প্রফেসর Thank you. আব্দুল্লাহ, ডক্টর আব্দুল্লাহ যদি বলেন আমরা শেষ পর্যায়ে অবশ্য যে না ধন্যবাদ আপনাকে। না ঠিক আছে, যাই হোক আমি মেজর ভাইয়ের কথা শুনলাম। আসলে ওই ধরনের অনেক বক্তব্য তো আছে, বা আজকের বক্তব্য তো আসলে বা পলিটিক্যাল বক্তব্য বলে তো হয়তো আমি বলতেও চাচ্ছি না। তো যেগুলো মেজর ভাই বলেন সবই ঠিক। আমি দেখি চেষ্টা করব মানে প্রধানমন্ত্রীর কানে এগুলো দিতে যতটুকু সম্ভব। উনি এগিয়ে নিচ্ছেন, ওনাকেই তো নিতে হবেও, আসলে এটা সত্য। বা আমরা আব্দুল্লাহ ভাই, আমি একটা কথা যে বিষয়ে বলি, আমাদের এখানে যে কূটনীতিকরা রয়েছেন তারা একজন সিনেটরের সাথে, একজন কংগ্রেসম্যানের সাথে দেখা করার জন্য যে প্রটোকল মেনটেন করা লাগে, অনেক সময় নেওয়া লাগে। এখানে যে উদ্দিন, তিনি কিন্তু ওই একটা মিটিং করলে সিনেটর, কংগ্রেসম্যান ওনার মিটিং ওনারা আসেন, ওনার প্রায় কিন্তু এই জন্য ওনাদের মাধ্যমে কিন্তু আপনাদের অনেক কিছু এজেন্ডা যদি ওনাদের মাধ্যমে থ্রু করেন অনেক কিছু করা সম্ভব। না ধন্যবাদ, আমি সেটাই বলছি যে মেজরের বক্তব্যটা আমি শুনলাম। আমি দেখি মানে সুযোগ মানে এই করোনাতে একটু সমস্যা হয়ে গেছে, যাই হোক আমি যদিও চেষ্টা করব টাইমলি মানে প্রধানমন্ত্রীর কানে এগুলো দেওয়ার জন্য। মানে এগুলো করা ছাড়া তো উপায় নেই, এগুলো করেই তো আমাদের দেশকে এগিয়ে নিতে হবে আর কি। বিশেষ করে আপনারা যারা বাইরে আছেন, দেশকে, দেশের মানুষকে, বা শুধু ডাক্তার না সবাইকে যদি আমরা সবাই হেল্প করি তাহলে তো আমাদের দেশটা এগিয়ে যাবেই, তাই না? এগিয়ে নিতে তো হবেই, কারণ এর তো কারো একক ভাবে তো কারো পক্ষে এটা একা সম্ভব না। সবাই যদি আমরা কোঅপারেট না করি তাহলে তো এটা হবে না, সত্যই। যাই হোক আমি ওই পলিটিক্যাল বক্তব্যে যেতে চাচ্ছি না, কারণ আমি যেগুলো বলছি কোনোটাই পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে না, বা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য যেগুলো আমি বললাম এটা আসলে ঠিক আমি যে পার্টি করি তাও না, আমি নিরপেক্ষ ভাবেই বলছি যে অ্যাটলিস্ট বর্তমানে ওনার ছাড়া সেকেন্ড কোনো নেতৃত্ব কিন্তু নাই, এবং ওনাকে অনেক কিছুই করতে হয়। তো ওনার কানে যদি দেওয়া যায় ভালো বক্তব্য, উনি শুনলে সাথে সাথে কিন্তু উনি অ্যাকশনে যান, এটা আমি তার মাঝে কিন্তু লক্ষ্য করছি। তো মেজর ভাই যে কথাগুলো বললেন সবই সত্য। হয়তো ওনার নলেজে অনেক কিছু আছে বা অনেক কিছু নাই, একটা মানুষ তো কতই বা চিন্তা করবে। আমি তাকে এগুলো বলার চেষ্টা করব, তাহলে আমি মনে করি এগুলো যদি তার কানে যায়, উনি যেগুলো ভালো মনে, আশা করি সবগুলো তো বক্তব্য ভালোই বললেন, উনি যদি ভালো মনে করেন এগুলো কার্যকরী হবে বলে আমি বিশ্বাস করি আসলে। যাই হোক আসলে করোনার মধ্যে আবার ফিরে আসি। তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন। ওই দেশেও এখন ওই দেশের পলিটিক্স বা ট্রাম্প যাচ্ছে, বাইডেন আসবে, এসব তো আমার বলার মতো কিছু নাই, আপনারাই ভালো বুঝেন। কি আসবে তা সেটা আমাদের কিছু যায় আসে না, আমাদের ভালো হলেই হলো আর কি, এই আর কি। এটা ট্রাম্পই থাক আর জো বাইডেনই থাক, আমরা চাই আমাদের ভালো। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি যদ্দূর জানি যে জো বাইডেনের সম্পর্ক কিন্তু ভালো আছে ওনার মধ্যে, বিভিন্ন সময়ে তাদের মধ্যে কিন্তু যোগাযোগ আছে। আমার মনে হয় জো বাইডেন ক্ষমতা নিলে বা প্রেসিডেন্ট 20 তারিখে এসেই যাবে, তাহলে আমাদের দেশ কিন্তু অবশ্যই অনেক কিছু আমরা পজিটিভ ওয়েতেই দেখতে পারবো বলে আমি বিশ্বাস করি আর কি। তো শেষের দিকে আরেকটা কথা বলি যে আর কিছুদিন করোনার পিছনে আমাদের হয়তো লড়তে হবে, এটা কবে যাবে আমরা আসলে কেউই জানি না। ইভেন WHO এবার বলছে যে করোনা আসলে কোনদিন যাবে কিনা তাও জানি না, এমনও হইতে পারে করোনা ভাইরাসও থাকবে। পৃথিবীতে অনেক ভাইরাস কিন্তু রয়ে গেছে, এই যেমন ধরেন HIV, ধরেন হেপাটাইটিস বি, সি, ইনফ্লুয়েঞ্জা, এগুলো কিন্তু রয়েই গেছে আসলে আমাদের। এমন হতে পারে যে করোনা ভাইরাসও থেকেই যাবে, করোনা ভাইরাসের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে আমাদের জীবন চালাতে হবে, জীবিকাও চালাতে হবে। বর্তমানে আমাদের দেশের মানুষের মধ্যে যে জিনিসটা আমি মনে মেজরিটি, তাদের মধ্যে কিন্তু ভয়, আতঙ্ক, এসব কিছু কিন্তু আর নাই। মানুষ মনে করে যা হয় হবে না, আল্লাহ যা করে করবে। কারণ রাস্তাঘাটে গেলে মনে হয় না যে আমাদের দেশে করোনা বলে কিছু আছে। মানুষ কিন্তু এরকমই ব্যাপারও বলেন যাইবেন, কারণ তাদের জীবন বাঁচানোটাই জরুরি, জীবন বাঁচানোর জন্য জীবিকা দুইটাই লাগবে আর কি। মানুষ কিন্তু ওইভাবে রেডি, সবাই আর ভয় পায় না, রাস্তাঘাটে গেলে তাই মনে হয় আর কি। যাই হোক আমরা আশা করি যে আগামী দিনে আমরা ভালো থাকবো, ভালো থাকার চেষ্টা করবো, ভ্যাকসিন অবশ্যই নিব, কিন্তু সবাইকে মনে রাখতে হবে যে ভ্যাকসিন কিন্তু সব সমস্যার সমাধান করবে না। ভ্যাকসিন দিব কিন্তু আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। 3টে কাজ আমি বলি বারবার, আমাদেরকে অবশ্যই মাস্ক পরতে হবে, হাত ধোয়ার চর্চা চালু রাখতে হবে, এবং শারীরিক দূরত্ব, অনেকে সামাজিক বলে, সেটা ঠিক না, আসলে শারীরিক দূরত্ব বাস্তবতার সঙ্গে মিল রেখে যতটুকু সম্ভব আমাদেরকে কিন্তু মেনটেন করে চলতেই হবে। ভ্যাকসিন নিলেও কিন্তু এগুলো করতে হবে, এরপরে খেয়াল রাখতে হবে।
আর ভ্যাকসিন নিয়ে আমরা অবশ্যই আশাবাদী। আমাদের দেশে সবাইকে তো একসাথে ভ্যাকসিন দেওয়া যাবে না, পর্যায়ক্রমে দিতে হবে, প্রায়োরিটি যাদের আগে দরকার, জরুরি ভিত্তিতে যারা ঝুঁকির মধ্যে, ওইভাবে পৃথিবীর অনেক দেশ ওইভাবেই দিচ্ছে, আমরা কিন্তু ওইভাবেই দিবে আমাদের দেশে। যারা ফ্রন্টলাইন, আমি তো বলছি যে ভ্যাকসিন দেওয়ার আগে প্রায়োরিটি যাদের দরকার তাদেরকে ওইভাবেই কিন্তু আমাদের দেওয়ার ব্যবস্থা চলছে। যেমন ধরনের যে আমি বলছি যে সমস্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সবাইকে 1 নম্বরে রাখতে হবে। হসপিটালের একজন তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদেরকেও দিতে হবে। সেকেন্ড, যেমন যদি যারা ঝুঁকির মধ্যে, বয়স্ক মানুষ যাদের কোমরবিডিটি বলে, ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, ক্যান্সার, লিভার, হার্টের রোগী, কিডনি রোগী, এই ধরনের তাদেরকেও কিন্তু রাখতে হবে 2 নম্বরে। তৃতীয়ত বলছি যে যারা নিরাপত্তা কর্মী, পুলিশ, র্যাব, বিজিবি, তাদেরকে নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, তাদেরকে ফ্রন্টলাইন ফ্যাটারি দিতে হবে। এবং 4 নম্বরে যারা সাংবাদিক ভাই, মিডিয়াতে যারা কাজ করে, তারাও কিন্তু সংবাদপত্র কালেকশনের জন্য বিভিন্ন জায়গায় যায়, সংবাদপত্র কালেক্ট করে, মানুষকে জানায়, মানুষকে অ্যাওয়ার করে, এগুলো করছে, তাদেরকেও কিন্তু দিতে। এইভাবে পর্যায়ক্রমে কিন্তু আমরা যদি ভ্যাকসিন দিতে থাকি তাহলে কিন্তু কোনো বিশৃঙ্খলা হবে না, আমাদের দেশের মানুষ সবাই কিন্তু আলটিমেটলি পাবে। তারপরেও তাদেরকে মনে রাখতে হবে ভ্যাকসিনও নিব, স্বাস্থ্যবিধি আমরা পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলবো। সবাই ভালো থাকুন। আমরা আবারও আপনার আমাকে আমন্ত্রণ জানানোর ধন্যবাদ নতুন জানাচ্ছি। বছরের প্রত্যাশা। এবং আপনি সম্ভবত করোনায় আক্রান্ত হয়েছিলেন। হ্যাঁ, তো এই আমি করোনা একটা আক্রান্ত এবং করোনা জয়ের যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন। করোনা আক্রান্ত বলতে আসলে তো আমাদের দেশে মার্চের 8 তারিখে প্রথম করোনা 3 জন শনাক্ত হয়। আমি শুরু থেকে কিন্তু ফাইট করে চলছিলাম আসলে, যদিও ভয়ে ভয়ে একটু ছিলাম, কাছে খুব মানে প্রথম দিকে একটু হেজিটেট করতাম, পরে আলটিমেটলি কিন্তু আমি প্রচুর করোনা রোগী দেখছি, অনেক, ডেইলি অনেকগুলো রোগী দেখতাম, এভারেজ রোগী দেখছি, সময় তার চিকিৎসা দিচ্ছি, এবং আমিও রোগীর গায়ে গায়ে হাত দিয়ে যাই, আমাদের নার্সরাও দেখে, ওষুধপত্র ঠিক মতো পায় তারা, রোগীর অবস্থা অনুযায়ী আমি চিকিৎসা দিচ্ছি। তুলনামূলক ডেথ রেট আমার আল্লাহর রহমত বলতে পারেন, আমার হাত দিয়ে কিন্তু ডেথ রেট অনেক কমই ছিল, খুব বেশি না। শুধুমাত্র যারা মারা গেছে ওই যারা শেষের দিকে আসছে, একটু দেরিতে আসছে, একেবারে জটিলতা নিয়ে আসছে, তাদের মধ্যে এই সমস্যাটা বেশি, আইসিইউতে ওদেরই সমস্যা হয়ে গেছে। যাই হোক, ফাইট করতে করতে আমারই আলটিমেটলি আমাকেও ধরলো, আমার ওয়াইফেরও হয়েছিল, আমার মেয়েরও ছিল। আমার তেমন কোনো জটিলতা হয় নাই, যদিও আমার ওয়াইফ একটু কয়েকদিন একটু একটু ঝামেলা গেছে আর কি। এখন মোটামুটি রিকভারির দিকে ভালো আছে, আমি ভালো আছি, মাঝে মাঝে একটু কাশি হয়। আসলে 80% রোগীর সিম্পল চিকিৎসা করেই ভালো হওয়া সম্ভব, আমি মনে করি আমি তাদের মধ্যে অন্যতম। এবং ঘরে বসেই তাদের চিকিৎসা সম্ভব, বাইরে যাওয়ার দরকার নাই, সিম্পল সিমটোমেটিক ট্রিটমেন্ট, প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, এই যে জিঙ্ক খায় অনেকে, ভিটামিন সি খায়, ভিটামিন ডি, এগুলো আমরা রুটিন দেই। এবং অনেককে আমি তো আইভারমেকটিন দেই, খেতে বলি, প্রোফাইলেটিক অনেকে দিচ্ছি, সাথে অন্য ড্রাগও অ্যাড করি, ডক্সিসাইক্লিন বা এই জাতীয়, অ্যাকর্ডিং টু পেশেন্ট। মাইল্ড হলে কিছুই লাগে না, সিমটোমেটিক সাপোর্টিভ, মডারেট হলে এরকমই, সিরিয়াস হলে আমরা অন্যান্য মেডিসিন দিচ্ছি, তাতেও অনেক রোগী কিন্তু ভালো হয়ে যাচ্ছে। অনলি 10-20% রোগীর হাসপাতাল যেতে হয়, তারও আবার 1 থেকে 5% কিন্তু আইসিইউ লাগে। এটা যে ভালো হওয়া সম্ভব, দ্রুত সুস্থ হওয়া সম্ভব, তার সাক্ষীটা আমি নিজেই। তো আমি মোটামুটি এখন ভালো আছি, সুস্থ আছি, তবে অবশ্যই আল্লাহর রহমত, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দোয়াও করছে আমার জন্য। আমি শুনছি যে বিভিন্ন মসজিদে বা বিভিন্ন ধর্মের লোকেরা, তাদের ধর্মে আমার জন্য কিন্তু দোয়া আশীর্বাদ করছে, আমি তাদের কাছেও কৃতজ্ঞ। সব মিলেই কিন্তু আমি ভালো আছি, আপনাদের দোয়ায় আমি ভালো আছি, সুস্থ আছি। কি মেডিসিন নিয়েছিলেন? এবং এই যে যখন মেডিসিন বলতে শুরুতে তো মেডিসিন আসলে যেটা বলছি যে এক একজনের একরকম চিকিৎসা, তো আমার বয়স অনুযায়ী, যেমন আমি আইভারমেকটিন কয়েকদিন মানে 5 দিন যেভাবে ডোজ ওইভাবেই খাইছি, সাথে আমি এজিথ্রোমাইসিন খাইছি আর কি। তো আমার একটা প্রবলেম হয়ে গেছিল, ওই সিটি স্ক্যান করে দেখা যাচ্ছে আমার লাঙে 15-20% কিন্তু ইনভলভমেন্ট হয়ে গেছিল আর কি। সেই জন্য আমাদের কয়েকজন মিলেই, সবাই মিলে কেউ ডেক্সামেথাসোনও দিয়ে দিছে, আর যেগুলো দিছে আইভারমেকটিন, এজিথ্রোমাইসিন, ডেক্সামেথাসোন, একটা অ্যান্টিবায়োটিক লাগে, একটু ইনফেকশন হয়েছিল, সেকেন্ড ইনফেকশন বলে, আমাকে ইন্টারভেনাস তারা ওই একটা অ্যান্টিবায়োটিক দিছে আর কি, এটাকে বলে মেরোপেনেম, এটাও দেওয়া হয়েছিল আর কি। মাঝে মাঝে একটু শ্বাসকষ্ট হলে একটু নেবুলাইজার নিতাম, মোটামুটি এগুলো। তবে পরের দিকে একটু মনে হলো যে টেম্পারেচারটা বেশি আর কাশিটা বেড়েছে, লাং ইনভলভমেন্টটা বেশি হলো। আমাদের দেশে যদিও এটা কন্ট্রোভার্সিয়াল, সমস্যা আলাপ করে আমি কিন্তু রেমডেসিভির ইনজেকশনও নিয়ে নিছি 5 দিনের জন্য। আমার কাছে মনে হলো যে এটা আমি নিজেও দেই অবশ্য অনেক রোগীকে, যদি এটা কন্ট্রোভার্সিয়াল, আমেরিকা অনেকে দেয় না, অনেক দেশে সাপোর্ট করে, ইভেন WHO হয়তো এটা নিয়ে কন্ট্রোভার্সি করছে, সাপোর্ট করে না, আমাদের দেশে অনেকেই দিচ্ছে, অনেক দেশেই দেয়। রেমডেসিভির আমার ভালো রেসপন্ড করে, এবং আমার রেসপন্ডটা কিন্তু খুব কুইকলি রেসপন্ড করছে আর কি। 5 দিন দেওয়ার পরেই মোরলেস আমি কিন্তু ভালো আছি, এগুলো কিন্তু আমাকে দেওয়া হয়েছে আর কি।
যাই হোক, এই যে মানে তার মানে আইভারমেকটিন, এজিথ্রোমাইসিন, মেরোপেনেম, ডেক্সামেথাসোন, রেমডেসিভির এগুলো কিন্তু আমাকে দেওয়া হচ্ছে। এগুলো ভালো আছে। আর যেগুলো সিম্পটোমেটিক, জিঙ্ক, ভিটামিন সি, ভিটামিন ডি এগুলো দেওয়া হয়েছে। এগুলো তো নর্মাল, এগুলো যে কেউ খেতে পারে। বলে যে বডির ইমিউনিটি একটু বাড়ায়। আমাদের দেশের রুগীরা কিন্তু নিজেরাই কিনে খায়, ডাক্তারের সঙ্গে কনসাল্টও করে না নিজেরা। ইভেন আইভারমেকটিন যে রুগীদের সর্দি কাশি গলা ব্যথা সন্দেহ করলে নিজেরাই কিন্তু দোকান থেকে আইভারমেকটিন নিয়ে খায় আসলে। যদি আমি রুগীদের বারবার বলছি আপনারা খান, কিন্তু একটু ডাক্তারের সঙ্গে টেলিমেডিসিন, টেলিফোন যেভাবে হোক একটু আলাপ করে রাখেন, কারণ কিছু সাইড ইফেক্ট যে একেবারেই নেই তা না। সাইড ইফেক্ট হলে ডাক্তার জানবে, সে অনুযায়ী চিকিৎসা দিবে। এখনো রুগীদের বলি যে আপনি নিজেরা দোকান থেকে কিনে খাবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে অনুযায়ী খাবেন। যাই হোক, আমাদের দেশের মানুষ আসলে হয় কি মিডিয়ার কল্যাণে সব জেনে গেছে আর কি, নিজেরা নিজেদের মতো ওষুধপত্র কিনে খেয়ে ওটাকে কিন্তু ভালো আছে আর কি, এটাও সত্য। যাই হোক, ছিলেন এবং আপনি খাবার দাবার কিভাবে দেওয়া হতো? না আমাদের মানে অনেকেই তো আমাকে বললেন যে যেহেতু একটু প্রবলেম হচ্ছে আমার এই অনুযায়ী আমি কিন্তু হাসপাতালে ভর্তি আসলে ভর্তি ছিলাম। তো আমি আইসোলেশন তো লাগবে, কারণ ওয়ান্স ইট ইজ পজিটিভ আইসোলেশন তো ভেরি ইম্পর্টেন্ট, শুধু নিজের জন্য না, আমার মাধ্যমে যেন অন্যদের না ছড়ায়। সেভাবে আমি হসপিটালে আলাদা কেবিনে আমি আইসোলেটেড আছি আর কি, আলাদা এখনো আছি। যদি আমি ভালো আছি, বাসায় যেতে পারি, কোনো অসুবিধা নাই আর কি, জাস্ট ফলো আপ অবজারভেশনে রাখা। অনেক অনেক ধন্যবাদ এই অবস্থা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, না থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মোটামুটি ভালো আছি, মানে আমি আছি যে আমার ওয়াইফও এখনো ভর্তি আসছে, যদিও উনি ভালোর দিকে রিকভারির দিকে আসছে, সেই জন্যই রয়ে গেছি আর কি একটু আলাদা থাকা কয়েকটা দিনের জন্য। অনেক কৃতজ্ঞ এই অবস্থা আমাদের সাথে। না ধন্যবাদ আপনাকে। মাসুদ, আমরা শেষ করবো নতুন বছরের প্রত্যাশা 1 মিনিটে। আমরা ওনাকে অনেক সময় আমাদেরকে দিয়েছেন। নতুন বছরের প্রত্যাশা প্রফেসর আব্দুল্লাহর সাথে তাল মিলিয়ে আমি একই কথা বলবো, এবং আমাদের মা ভাই আমাদের বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এগুলো তো আব্দুল্লাহ সময় পেলে বলবেনই উনি, আমরা তো বলবো, সেও বলবে। কিন্তু কথা যেটা হচ্ছে কি, last year was the year for coronavirus and this year will be the year for vaccines. সুতরাং ভ্যাকসিন এবং করোনা ভাইরাস এটা থাকবেই। আমাদেরকে যে মেইন কথা যেটা আব্দুল্লাহ বলল, মুখে মাস্ক, ফিজিক্যাল ডিস্টেন্স, এবং আমি বলবো আপনাদের অসুখটা যখন প্রথমেই হবে করোনা, ইউ শুড গো টু ইয়োর পার্সোনাল ফিজিশিয়ান, পিসিপি। নিজে ডাক্তারি করবেন না এবং রোগটাকে পুষবেন না, যেটা কিছু না, এটা কিছু না, বাট ইট ক্যান কিল, ইট ক্যান বি ফ্যাটাল। সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন, এই বলেই আমি অনেক ধন্যবাদ প্রেসিডেন্ট জয়, আমি দীর্ঘায়ু কামনা করব। সাথে সাথে আমি গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ ডাক্তার মাসুদ হাসান এমডি, অনেক ধন্যবাদ প্রফেসর ডাক্তার এবিএম আব্দুল্লাহ এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমাদের দর্শক যারা আমাদের সাথে ছিলেন এবং যারা ভবিষ্যতে দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দর্শক মন্ডলীকেও ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আব্দুল্লাহ ভাই অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। মাঝে মধ্যে যোগাযোগ রাখবো, নাম্বার নিয়ে আমি টেলিফোন করবো ইনশাআল্লাহ। প্রফেসর আব্দুল্লাহর দীর্ঘায়ু কামনা করছি আমি। না থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভাবি হসপিটালে আছে ইনশাআল্লাহ, আমাদের দোয়া থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ। Abdullah bhai, we are contemporary. I think I did my SSC in 70. না আমি 1 বছরের 69। Okay, so very good. Contemporary. Thank you.